গতকাল বান্ধবীকে কল দিতে গিয়ে ভুলবশত সেনাবাহিনীর এক মেজরের নম্বরে কল করে গালাগালি করায় কায়রা জেনেছে তার পরিচয়। সেই থেকেই ভীষণ ভয়ে ভয়ে আছে চঞ্চল হরিণীটি। যদিও পরিচয় পাওয়ার পর মুহূর্তেই নম্বরটার অবস্থান দিয়েছে ব্লকলিস্টে, তবুও ভয়ের পরিমাণ 1 ইঞ্চিও হ্রাস হয়নি তার। খুলনা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ ক্যাম্পাস, চতুর্দিকে সবুজের সমারোহ বেষ্টিত এক শান্তির উদ্যানে ঘাসের উপর 2 হাঁটু ভাঁজ করে বসে আছে 6 সদস্যের এক অন্তরঙ্গ বন্ধুমহল। সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে দ্য ব্লুম ক্রু নামে খ্যাত এই দলবলের প্রত্যেকেই খুলনা বিশ্ববিদ্যালয় জীবভূগোল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। সদস্যদের রয়েছে একে অন্যের থেকে সম্পূর্ণ স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য। কথায় আছে না, একের ভেতর সব, তবে এদের ক্ষেত্রে কথাটা উল্টে হয়, 6-এর ভেতর সব। নিহার, মেধা, কায়রা, ইভান, রুশাব, তুজা, 6 সদস্যের 6 রূপ। এই যেমন এখন সদ্য ভূমিষ্ঠ পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ বাচ্চাটার মতো মুখ করে বসে আছে এলাকার বিশিষ্ট শিল্পপতি মহোদয়ের একমাত্র ছোট কন্যা কায়রা ইয়াসের, আর পাশে তার খিল্লি ওড়াচ্ছে বাকি 5 জন। শেষমেশ মেজাজ হারিয়ে হাতে থাকা ক্যানটা দূরে ছুঁড়ে মেরে সে বলল, হোয়াট দ্য হেল ইয়ার, অন্তত বোঝো এটা, আমি ওকে কত গালাগালি দিলাম। ছি, সব দোষ এই মেধাটার। হারামি যদি কাল প্রেজেন্টেশনটা মিস না করতি তাহলে আমি ওকে কল করতাম না আর গালাগালিও দিতাম না। এতক্ষণের দমফাটা হাসির রেশ কমিয়ে এবার বোকা মুখে মেধা বলল, মানে কি ভাই, নাম্বারের ডিজিট ভুল বসিয়েছিস তুই, গালাগালি করেছিস তুই, আর এখন যত দোষ এই মেধা ঘোষ, বললেই হলো। বাকি 5 জন সাই জানিয়ে বলল, হ্যাঁ, নিজের দোষ মেধার ঘাড়ে দিস না কায়া। কায়রা অবিন্যস্ত কেশরাজ ক্ষিপ্র বেগে 2 হাতের মুঠোয় পুড়ে মাথা নুইয়ে ঘাসের পানে চেয়ে বলল, ইয়ার, তোরা বুঝছিস না, এখন যদি কিছু হয়। মেজার ভাই। পাশে বসা ইবান ক্যানে চুমুক দিতে দিতে বলল, আরে চিল, মেজার মানে বুঝিস কত প্রেশার তার উপর অত উচ্চ পদে যেতে যেতে 1 পা কবরে, এত কিছু মনে রাখার সময় বা ইচ্ছা কিছুই থাকবে না। কায়রা মুখ তুলে চাইল, মানে কি, মেজাররা বুড়ো হয়? তাছাড়া কি, বেহুদা প্যানিক করিস না। কায়রা এক মুহূর্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল। চুপটি করে বসে থাকা ওর কপালে চিন্তার ভাঁজ দেখে মেধা একটু এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল, কিন্তু সান্ত্বনা দেবার বদলে মুখ টিপে হেসে বলল, আচ্ছা কায়া, তুই যখন ওনাকে গালি দিচ্ছিলি তখন ওনার রিয়াকশন কেমন ছিল রে? মানে মিলিটারি কাইয়াই রিভার্স গালিটালি খেয়েছিস? কায়রা মেধার হাতটা ঝাড়া মেরে দিয়ে চোখ রাঙালো। মেধা, তুই জাস্ট চুপ কর। তোর ওই পচা ডোবার মতো প্রেজেন্টেশনের চক্করে আমার লাইফ এখন ডার্ক মোডে চলে গেছে, আর তুই এখানে রসদ খুঁজছিস। পাশ থেকে রুশাব এবার ঘাসের ওপর চিটপটাং হয়ে শুয়ে একটা হাই তুলে বলল, আরে ধুর, ইভান যেটা বলল লজিক আছে। আর্মি পার্সনরা এমনিতেও সারাদিন লেফট রাইট আর ডিউটি নিয়ে বিজি থাকে। তোর মতো একটা পুচকে মেয়ের ফালতু গালি মনে রাখার মতন ফালতু সময় ওনাদের নেই, চিলমার। তুজা এতক্ষণ চুপচাপ নখ খুঁড়ছিল, এবার সে কায়রার দিকে তাকিয়ে ফোড়ন কাটল। তা ঠিক, তবে ভাবতো একবার, মেজর সাহেব যদি ট্র্যাকিং টিম বসিয়ে দেয়, খুলনা ইউনিভার্সিটির বটানি ডিপার্টমেন্টের 2nd ইয়ারের কায়রা ইয়াসিরকে একদম জিপ গাড়ি নিয়ে এসে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায়। জাস্ট ইম্যাজিন। তুজা, তুই কি একটুও পজিটিভ কথা বলতে পারিস না? কায়রা এবার সত্যিই কেঁদে ফেলার মতো মুখ করল। এমনিতেই কাল রাত থেকে আমার হার্টবিট নর্মাল হচ্ছে না, আর হাবা ইভান উল্টাপাল্টা থিওরি ঝাড়ছে। ইভান ক্যানের শেষ চুমুকটা দিয়ে শব্দ করে সেটা মাটিতে রাখল, তারপর কায়রার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, হ্যালো ম্যাডাম, আমি অলওয়েজ কমন সেন্স খাটাই। তুই কি ভাবিস বর্ডার পার হয়ে এসে কোনো ইয়াং ড্যাশিং মেজর তোকে ডায়েরি মেনটেন করে খুঁজতে আসবে? ওনারা বুড়ো না হলেও ম্যাচিওর তো বটেই। তোর মতো পিচ্চির ওপর রাগ দেখানোর চেয়ে ওনাদের অনেক বড় বড় কাজ আছে, সো বেহুদা পানিক করিস না। তোর মতো গাধারে বিশ্বাস নেই। ইভান এবার খেপে উঠল, মানে বল, তুই রিপিট কর আবার। বাল বলছি, সব জানতে শমশের তুমি, না জেনে জ্ঞানী সাজো। সর সামনে থেকে, না হলে। এই কি করবি তুই? কি করব বলেই হস্তচালন করে দিল ইভানের চুলের মাঝে। যন্ত্রণায় মুখ বিকৃত করে কুকিয়ে উঠল ইভান। চুন্নি রে, ছাড় চুল, হুশ হুশ ছাড় বলছি, ডিরেক্ট স্ক্যাল্প উপরে চলে আসবে তো। নিহার আর মেধা কতক্ষণে হাসতে হাসতে একে অন্যের গায়ের ওপর গড়িয়ে পড়ছে। মার কায়া, আরও জোরে মার, মেজারের রাগটা ইভানের ওপরই ঝাড়। পাশ থেকে রুশাব এবার চেঁচিয়ে উঠল, এই থামবি তোরা? কায়রা ইভানের চুল শেষ একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ধুর বাল। ইভান নিজের চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে কায়রাকে ভস্ম করে দেওয়ার মতো লোক দিল।
বন্ধুমহল হুহা করে হাসতে হাসতে সময় গড়িয়েছে অনেকটাই, তাই আড্ডা আর জমল না। নিজ নিজ গন্তব্যে রওনা হলো সবগুলো। অপরাহ্নের সমাপ্তি লগ্ন। ফালাকুনে গোধূলির কমলাভ রশ্মির বিচ্ছুরণ। বিকেলের আলো তখন শেষ হয়ে আসছে। বেলা ফুরানোর সঙ্গে সঙ্গে ধেয়ে আসছে হেমন্তের মিঠে বাতাস। প্রাকৃতিক এত আয়োজনের মাঝে যশোর খুলনা হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটে চলেছে একটি কালো রঙের হ্যারিয়ার গাড়ি। স্নিগ্ধ গোধূলির আলো এসে পড়েছে স্টিয়ারিং হুইলে রাখা শক্তপোক্ত হাত দুটোর ওপর। চালকের চওড়া কাঁধ, টানটান চোয়াল আর রিজু বসার ভঙ্গিই বলে দেয় সে নিয়মতান্ত্রিকতার কঠিন ছাঁচে গড়া একজন সৈনিক। তবে এই মুহূর্তে তার গায়ে কোনো সামরিক পোশাক নেই। দীর্ঘ সুঠাম দেহে শোভা পাচ্ছে সাধারণ একটা নেভি ব্লু পোলো শার্ট আর কালো ট্রাউজার। নিখুঁতভাবে ট্রিম করা চুল, গভীর ও তীক্ষ্ণ চক্ষুদ্বয় যেন সম্মুখের পিচ ঢালা পথ ভেদ করে বহু দূর চলে যাচ্ছে। সুপুরুষ বলতে যা বোঝায় মেজর দুর্জয় আহসান ঠিক তাই। আচমকা একটা রিংটোন শান্ত পরিবেশটাকে এক ফুৎকারে উড়িয়ে দিল। ড্যাশবোর্ডে রাখা OnePlus ফোনটার স্ক্রিন জ্বলে উঠেছে। ব্লুটুথ কানেক্টিভিটিতে ভেসে উঠল ওপাশে থাকা মানুষটার নাম, সাইমন, দুর্জয় শৈশবের বন্ধু। দুর্জয় স্টিয়ারিংয়ের বাটনে চাপ দিয়ে কলটা রিসিভ করল। ওপার থেকে এক চিলতে হাসির আওয়াজ ভেসে এলো। কি খবর মেজর সাহেব, শুনলাম খুলনা ব্যাক করছিস, কত দূর, নাকি চলে এলি? দুর্জয়ের গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আর আধ ঘন্টা লাগবে, যশো পার হয়ে গেছি। বাট দ্য থিং ইজ আই এম নট ইন আ গুড মুড সায়ন। কেন, কি হয়েছে? এনিথিং সিরিয়াস? না, প্রফেশনাল কিছু না, পার্সোনাল অ্যানয়েন্স। পার্সোনাল অ্যানয়েন্স? কি হয়েছে? গতকাল রাতে এক অদ্ভুত কল এসেছিল আমার এই পার্সোনাল নাম্বারে। ট্রাস্ট মি, some unknown girl called me and just started abusing. I mean, টানা 2 মিনিট ধরে নন-স্টপ খিস্তি করল মেয়েটা। কোনো ম্যানার্স নেই, কোনো সেন্স নেই। ওপারে সাইমন কিছুক্ষণ স্তব্ধ থেকে তারপর সশব্দে হাসতে উঠল। হোয়াট? সিরিয়াসলি? তোকে গালি দিল? তুই ওটার পর কি করলি, ধমক দিসনি? তোর ধমকেই তো পরাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যাওয়ার কথা। ধমক দেওয়ার সুযোগ পেলে তো আই ওয়াজ লাইক, হ্যালো, কে বলছেন? আর ওপাশ থেকে গালিগালাজ বন্ধ করে জাস্ট কোনো একটা মেয়ের নাম বলল। তারপর আমি জাস্ট নিজের পরিচয়টুকু দিয়েছি, ধুম করে কলটা কেটে দিল। তারপর যখন আমি ট্রাই করলাম, দেখলাম নম্বরটা ডিরেক্ট ব্লক লিস্টে ফেলে দিয়েছে। সি দি অড্যাসিটি। আরে ভাই রিল্যাক্স, হয়তো কোনো বাচ্চা মেয়ে ভুল নম্বরে কল করে তার বয়ফ্রেন্ডের ওপর রাগ ঝেড়েছে, ওসব পাত্তা দিস না। নো সাইমন, ইটস নট অ্যাবাউট পাত্তা দেওয়া। আমি মিলিটারির অফিসার হতে পারি, কিন্তু তার আগে আমি একজন সিটিজেন। ওয়ান ক্যানট জাস্ট কল আ স্ট্রেঞ্জার অ্যান্ড স্পিট দিস কাইন্ড অফ ফিল্থ। আই ওয়ান্ট টু নো মেয়েটা আসলে কে, ও সাহস কতটুকু যে এই কাজ করার পর আমাকে ব্লক লিস্টের নিচে ঘুরে বেড়াচ্ছে। ওপারে সাইমন এবার সোজা হয়ে বসল। সে জানে দুর্জয় সহজে কোনো বিষয় নিয়ে মাথা ঘামায় না, কিন্তু একবার ধরলে সেটা শেষ না করে ছাড়ে না। সে বলল, ওকে ওকে, কুল ডাউন, নাম্বারটা আমাকে টেক্সট করে দে, আই উইল রান আ ট্র্যাকিং অন দিস। ওই নম্বরের নাম, লোকেশন, এনআইডি সব ইনফরমেশন আধ ঘন্টার মধ্যে তোর ফোনে চলে যাবে। ওকে, আই নিড দিস, কুইক। খট করে লাইনটা কেটে দিল। অতঃপর কাঙ্ক্ষিত নম্বরটা টেক্সট করে পাঠালো সাইমনের নম্বরে। হেমন্তে আষাঢ়ে বর্ষণ নামলে যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, সেই বিরক্তিকর পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে কায়রা আর মেধা। ছুটির পর ওরা মূলত পার্শ্ববর্তী একটা ক্যাফেতে গিয়েছিল। ফেরার পথেই ঝুম বৃষ্টি। ইতিমধ্যে ঘণ্টেখানেক ধরে মুষলধারে ঝরছে আকাল বর্ষণ। আকাশের মেঘগুলো যেন আজ সমস্ত জল ঢেলে দেওয়ার পণ করেছে। ভারী বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার ধারের একটা জীর্ণ ছাউনির নিচে আশ্রয় নিয়েছিল ওরা। অপেক্ষার প্রহর ভেঙে এখন বৃষ্টি কিছুটা কমে আসায় চারিদিকে অনুসন্ধিৎসু সুদৃষ্টি মেলল ওরা। রাস্তায় গাড়ি চলছে প্রচুর, কিন্তু সবগুলোই বুকড। ভেতরে মানুষ গিজগিজ করছে। কায়রা হতাশ হয়ে মেধার হাত ধরে দাঁড়িয়েছিল। হুট করে ওদের দৃষ্টিগোচর হলো পাশে একটা আইসক্রিমের ভ্যান যাচ্ছে, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ে। বয়স হয়তো বড়জোর 4 কি 5 বছর। গোলুমলু তুলতুলে গাল দুটোর দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। বাচ্চাটার পাশে সুতির শাড়ি পরা এক তরুণী রমণী। দেখেই বোঝা যায় উনি ওর মা। কায়রার চেয়ে খুব বেশি বড় নন, বড়জোর 23-24 বছরের হবেন। বাচ্চাটা আইসক্রিমের ভ্যানের দিকে তৃষ্ণাক্ত চোখে তাকিয়ে মায়ের আঁচল টানছে, কিন্তু মা যেন মৃদু ধমক দিয়ে বারণ করছেন। বাচ্চা পছন্দ করা চঞ্চল কায়রা আর স্থির থাকতে পারল না। বৃষ্টির ছাট উপেক্ষা করেই ও গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওদের দিকে। বাচ্চাটার তুলোর ন্যায় কমল গাল হালকা টিপে দিয়ে বলল, হাই কিউটি, আইসক্রিম খাবে? তারপর তরুণীটির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আরে আপু, ওটা পিচ্চি মানুষ, আইসক্রিম খেতে চাইছে যখন কিনে দিচ্ছেন না কেন? প্লিজ বকবেন না ওকে। রমণীটি মৃদু হাস্যে রিনরিনে কণ্ঠে বলল, আরে না আপু, বকছি না। এই ঠান্ডায় আইসক্রিম খেলে যদি আবার ঠান্ডা লেগে যায় সেই ভয়েই। ধুল আপু, কিচ্ছু হবে না। বৃষ্টির দিনে আইসক্রিম খাবার মজাই আলাদা, জাস্ট ট্রাস্ট মি। কায়রা চোখের ইশারায় ভ্যানওয়ালা মামাকে ডাকল। বাচ্চাটার দিকে ঝোঁকে কায়রা আদরে গলায় শুধল, বলো তো কিউটি, তুমি কোন ফ্লেভারের আইসক্রিম খাবে?
বাচ্চাটা লাজুক হেসে মায়ের পেছনে একটু লুকিয়ে বলল, স্ট্রবেরি। কায়রা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দ্যাটস মাই গার্ল। স্ট্রবেরি আমারও মোস্ট ফেভারিট ফ্লেভার। কায়রা নিজের আর বাচ্চাটার জন্য দুটো স্ট্রবেরি কোন নিল, আর মেধা ও বাচ্চাটার মায়ের জন্য নিল ভ্যানিলা। ওরা পাশে একটা জায়গায় দাঁড়িয়ে আইসক্রিমগুলো খাচ্ছিল। বিভিন্ন কথার ফাঁকে হুট করে কায়রা বাচ্চাটার উদ্দেশ্যে বলল, বাই দ্য ওয়ে কুটিবুটি, তোমার নামটা কি? তুলতুলে পেঁজা তুলোর ন্যায় মেয়েটা ওর দিকে এক ঝলক চাইল। গোলাপি অষ্টাধর প্রান্তে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, কুহেলিকা হাসান কুহু। OMG, জানো তোমার নামের সাথেও আমার মিল আছে। তোমার নাম কি আন্টি? আমার নাম কায়রা ইয়াসের কায়া। কুহু মায়ের শাড়ির আঁচল টেনে বলল, মাম্মা দেখো, আন্টিটার আর আমার নাম একরকম। কুহুর মা মেয়ের কপালে আলতো চুমো এঁকে বলল, শুনেছি মা। কায়রা এবার রমণীটির পানে বলল, আপনার নামটাই তো জানা হলো না আপু। ইথিকা জান্নাত আপু। পুনরায় আপু বলায় কিছুটা প্রস্তুত হয়ে উঠল কায়রা। ও ঘোর বিরোধিতা করে বলল, আরে আপু, আমি আপনার জুনিয়র। আপু বলছেন কেন? ইউ ক্যান কল মি কায়রা অর কায়া, বাট প্লিজ ডোন্ট কল আপু। আই ফিল আনইজি। কায়রার কথায় মৃদু হাসল ইথিকা। আমি জানি তুমি আমার জুনিয়র, তবে জুনিয়রদের আপু বলাও কিন্তু একটা আর্ট। হোক গে আর্ট, বাট আপনি প্লিজ কায়রা অথবা কায়া বলুন। আপু বললে কেমন লাগে? ওকে জুনিয়র, কায়া, এবার ঠিক আছে? কায়রা ওষ্ঠাধর প্রসারিত করে বিস্তর হাস্যে সম্মতিসূচক মাথা নাড়াল। মেধা এতক্ষণ যাবৎ ওদের কর্মকাণ্ড লক্ষ্য করছিল। ইথিকা মেধার সাথেও টুকটাকি আলাপ সেরে বলল, তা তোমরা এই টাইমে এখানে? উত্তরটা মেধা দিল, আর বলবেন না আপু, এই মেয়ের যখন তখন কফি খাবার বাতিক ওঠে, আর আজকে কফি খেতে গিয়ে পড়েছি ধরা, ঝুম বৃষ্টি, আর এখন গাড়িও পাই না। ইস, বাইডওয়ে তোমাদের বাসা কোথায় জুনিয়র? সোনাডাঙ্গা আপু। দুজনেরই? না, আমার সোনাডাঙ্গা আর ওর গল্লামারি। মেধার দিকে ইশারা করল কায়রা। বলো কি, গাড়ি না পেলে সন্ধে রাত হবে তো। ব্যাপার না আপু, অভ্যাস আছে। বাই দ্য ওয়ে আপনার বাসাটা? এই তো নিরালা। এখানে কুহুর জন্য টুকিটাকি জিনিসপত্র কিনতে এসেছিলাম, বাট ফেরার পথে একটা প্রবলেম হয়েছে। সমস্যা নেই, ওর বাবা চলে আসবে। ইতিমধ্যেই খুলনায় ঢুকে পড়েছে মেজর দুর্জয় আহসান। কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে। ব্যস্ত রাজপথ বর্ষণ সিক্ত, তবুও নিজ গতিতে ধাবমান দুর্জয়ের গাড়ি। আকস্মিক তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখে নিবদ্ধ হল। রুদ্ধ হল গাড়ির গতি। তৎক্ষণাৎ ব্রেক কষে জানালার কাচ নামিয়ে পুনরায় দৃষ্টি বোলাল নিশ্চিত হতে। হঠাৎ চঞ্চল দৃষ্টি কিছুটা সামনে চেনা মুখটা ভেসে উঠতেই কুহুর কচি মুখটা আহ্লাদে উজ্জ্বল হয়ে উঠল। সে এক ঝটকায় মায়ের শাড়ির আঁচল টেনে ধরে উত্তেজিত গলায় চিৎকার করে উঠল, মাম্মা দেখো! বলার পরমুহূর্তে মায়ের হাতের বাঁধন ফসকে কুহু এক ছুটে বৃষ্টির মধ্যেই ওদিকের ফুটপাত ধরে গাড়ির অভিমুখে দৌড় দিল। হুটহাট মেয়ের এমন কাণ্ডে ইথিকা অপ্রস্তুত হয়ে মেয়ের পিছু পিছু দৌড়াল। আরে কুহু, যেও না, বৃষ্টিতে ভিজো না। ছুটে গিয়ে গাড়ির দরজা খোলার আগে দুর্জয় গাড়ি থেকে নেমে ক্ষিপ্র পায়ে এগিয়ে এসে কুহুকে কোল তুলে নিল। কুহুর ভেজা চুলে হাত বুলিয়ে দুর্জয় মৃদু বকুনি দেওয়ার ভঙ্গিতে কিছু একটা বলল। ইথিকাও দুর্জয়কে দেখে প্রসরিত হাসল। কিঞ্চিত দূরত্ব আর আলো আধারে দরুন পুরুষ অবয়বটা অস্পষ্ট দেখালো কায়রা ওদের কাছে। ওরা আর চাইল না সেদিকে। এরই মাঝে ইথিকা গাড়ির পেছনের সিটে বসল, আর দুর্জয় কুহুকে কোলে নিয়েই ড্রাইভিং সিটে বসে। গাড়িটা স্টার্ট নেওয়ার মুহূর্তে কুহু পেছনের জানালার কাঁচ নামিয়ে কায়রা আর মেধার দিকে হাত নাড়িয়ে আদুরে গলায় বলল, টাটা কায়া আন্টি, আবার দেখা হবে। গাড়ির ভেতর মৃদু আলো থাকার দরুন কায়রা কুহুর দিকে চেয়ে বলল, টাটা জানো। দুর্জয় কুহুর দৃষ্টি অনুসরণ করে এক ঝলক তাকাতে চাইল, তবে ব্যক্তিত্বের পরিপন্থী হওয়াই চাইল না। খুলনার সুপরিচিত নিরালা আবাসিক অঞ্চলের কেন্দ্রস্থলেই শহরের তীব্র যান্ত্রিক কোলাহল থেকে যোজন যোজন দূরে অবস্থিত এক বিচ্ছিন্ন শান্ত অরণ্যভূমি। চওড়া পিচঢালা রাস্তার দুধারে পরিকল্পিত সবুজের সমারোহে আভিজাত্যের নীরব আস্ফালন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা সুউচ্চ অট্টালিকাটির নাম আহসান কুঞ্জ। ঘন তরুচ্ছায়া সন্নিবেশিত বহুতলে ভবনের দোতলায় পাশাপাশি দুটি বিশাল ফ্ল্যাটেই মালিকদের অবস্থান। ডান পাশের অপেক্ষাকৃত বৃহৎ ও সুসজ্জিত ফ্ল্যাটটি খুলনা ব্রজলাল কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ইকবাল আহসান সাহেবের, আর বাম পাশেরটি ওনার ছোট ভাই ইমতিয়াজ আহসান সাহেবের। বহুদিন পর আজ জমজমাট ইকবাল আহসানের ফ্ল্যাটের বিশাল ড্রয়িং রুমে
একমাত্র ছেলের প্রত্যাবর্তনের উপলক্ষে দুই পরিবারের মানুষই একত্রিত হয়েছে সেথায়। সদস্য সংখ্যা যে খুব বেশি তেমনটা নয়, গুটি কয়েক সদস্যের উপস্থিতিতে ছোট্ট মিলনায়তন। দুর্জয় আহসান ইকবাল আহসানের একমাত্র ছেলে। অন্যদিকে ইমতিয়াজ সাহেবের দুই ছেলে মেয়ে, উজান আর উষা। তবে মজার ব্যাপার হল, দুর্জয়ের চেয়ে বছর 4 ছোট হওয়া সত্ত্বেও সংসার পেতেছে আরও বছর 6 আগেই। এই ঘরেরই একমাত্র উজ্জ্বল নক্ষত্র কুহেলিকা আহসান কুহু। ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসেছিলেন পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা। একদম কোণের সিঙ্গল সোফাটাতে জাঁকিয়ে বসেছে ছোট্ট কুহু। বড় দাদুর দেওয়া চিপসের প্যাকেট থেকে একটা একটা করে চিপস মুখে পুড়ছে, আর তার গোলগাল ফর্সা গালে লেগে থাকা চকলেটের দাগ স্পষ্ট জানান দিচ্ছে একটু আগেই বড়সড় একটা মিষ্টির আক্রমণ শেষ হয়েছে। হুট করেই সদর দরজায় কলিং বেল শব্দ তুলল। ইথিকা শাশুড়ি আর চাচি শাশুড়ির সঙ্গে কিচেনে ব্যস্ত ছিল। সকলের হাতে কাজ থাকায় বেল বাজতেই ও বলল, আমি দেখছি। চটজলতি পদক্ষেপে এগিয়ে গিয়ে দরজা খোলা মাত্রই বাইরে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা উজানকে দেখে ইথিকা বেশ অবাক হয়ে বলল, আরে তুমি এত তাড়াতাড়ি চলে এলে, বললে না একটু দেরি হবে? দেখলাম কাজ শেষ, তাই। তোমরাও দেখি চলে এসেছ? হ্যাঁ, ওই আর কি, রাস্তায় ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। উজান ভেতরে পা রাখতেই ভেতরের সোফা থেকে কুহু এক লাফে নেমে দৌড়ে এলো, বাবার পা জড়িয়ে ধরে উচ্ছ্বসিত গলায় বলল, পাপ্পা পাপ্পা, জানো চাচাই এসেছে। উজান ঈষৎ হাস্যে ভেজা ছাতাটা একপাশে রেখে সে নিচু হয়ে আরত স্পর্শে মেয়েকে এক ঝটকায় কোলে তুলে নিল। কুহুর নরম চকলেটে মাখা গালে পরপর কয়েকটা চুমু খেয়ে বলল, সত্যি নাকি? কুহু মাথা দুলিয়ে বলল, হ্যাঁ তো। দুর্জয় তখন সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সুঠাম রিজু দেহাবৃত গ্রে কালার শার্টে হাতা দুটো কোনোই অবধি গোটানো। ছোট ভাইয়ের দেখা পেতেই গাম্ভীর্যের মোড়কাবৃত মুখশ্রীতে এক চিলটে অতি ক্ষীণ হাসির দেখা মিলল। উজান মেয়েকে কোলে নিয়েই এগিয়ে গেল দুর্জয়ের দিকে। ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম ব্যাক ভাইয়া। রাস্তায় যা জ্যাম আর বৃষ্টি, ঝক্কি পোহাতে হয়েছে তো বহুত। দুর্জয় উজানের বাড়ানো হাতটা শক্ত করে চেপে ধরে আলতো জড়িয়ে ধরল। মৃদু হেসে বলল, থ্যাংক ইউ। হ্যাঁ, হাইওয়েতে একটু বৃষ্টি ছিল, তবে লাকিলি বেশি সময় লাগেনি। তুই কেমন আছিস? আমি তো ফার্স্ট ক্লাস। চাচাই ভাতিজির টিম তো অলরেডি জাস্ট জমে গেছে দেখছি। উজান কুহুর নাকে একটা টোকা দিয়ে হাসল। পাশ থেকে উষা চায়ের কাপ হাতে নিয়ে কিচেন থেকে বের হতে হতে ফোড়ন কাটল। আর বলো না ছোট ভাইয়া, বড় ভাইয়া আসার পর থেকে কুহুর আর মাটিতে পা পড়ছে না, ভাব বেড়েছে তোমার মেয়ের। ইকবাল আহসান সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে হেসে উঠলেন, তা যা বলেছইস। দুর্জয়কে দেখলে কুহু আমাকেও চেনে না। ইথিকা মুচকি হেসে বলল, তোমরা ভাইয়ার সাথে গল্প করো, আমি সবার জন্য গরম গরম কফি আর পকোড়া নিয়ে আসছি। সবার হয়ে ইমতিয়াজ আহসান জবাব দিয়ে বললেন, আচ্ছা যাও। অনুমতিক্রমে সেখান থেকে প্রস্থান করল ইথিকা। তবে বাবাদের পাশে বসেই গল্পে মশগুল হল উষা। কায়রার ভয়ার্ত প্রশ্নের উত্তরে নিশ্চুপ রইল অপর প্রান্ত। বিরক্তি আর ভয়ের মিশেলে এবার কিঞ্চিত ঝাঝালো শোনাল কায়রার কণ্ঠ, এ বাল, শুনতে পাচ্ছিস না? বল। সাবধানে কথা বল বেয়াদব, বড় আমি তোর। সম্মান করলে তো তোমার মুখে কথা আসে না, বলবি? কি বলবো? বললাম না ফুপি ড্রয়িং রুমে কিনা। পায়রা সোফায় হেলান দিয়ে আপন মনে নখ পলিশ করতে করতে সামনে বসা বড় ফুপু আঞ্জুমান ইয়াসির আর বাবা আনোয়ার ইয়াসিরের দিকে চাইল, তারপর বেশ আয়েশ করে বলল, হ্যাঁ, আব্বুর সাথে বসে কিসের যেন সালিশ করছে। তবে আঞ্জুমান বিবি আজ বেশ ফর্মে আছেন। সালিশের কথা শুনেই কায়রার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওদের বড় ফুপু আঞ্জুমান ইয়াসির তেজস্বী মহিলার সামনে ওদের বাবার অবধি টু শব্দ করার সাহস পান না। অবশ্য এটা ভয় আর সম্মান উভয় থেকেই। ছোটবেলা থেকে বড় বোনের ছায়াতলেই বড় হয়েছে কিনা। সে যাই হোক, সেই খাঁটি সিংহের সামনে দিয়ে এই সন্ধ্যারাতে বাড়ি ফিরবে। তবে আজ কায়রা ইয়াসিরের জীবনের রীতি এখানেই। মনে মনে কাল্পনিক কাফনের কাপড় চশমা দিয়ে দেখতে দেখতে কায়রা এবার ফোনের এপাশ থেকেই বোনের পা জড়ানোর ভঙ্গিতে মিনমিন করে বলল, আপু, লক্ষ্মী আপু আমার, একটু ম্যানেজ কর না প্লিজ। তুই না আমার জানের জান, পরাণের পাখি। পায়রা নখ শুকোনোর জন্য বাতাসে হাত নাড়াতে নাড়াতে বাঁকা হাসল, হুহ, গলে গেলাম ভাবিস না, ভেতরে তোকে আসতে দেব, বাট শর্ত একটাই, আগামী 1 মাস আমি যা বলবো তাই করবি, ডান? সুযোগের সদ্ব্যবহার, জানো আর একটা। মনে মনে বড় বোনকে সহস্রাধিক গালি ছুড়লেও মুখে বলল, 100 বার ডান,
তুই যা বলবি তাই হবে। গুনে গুনে 2 বছরের বড় একমাত্র বোন আমার, না শুনলে হবে? সব শুনব, তুই শুধু দাদুর সামনে একটু ঢাল হয়ে দাঁড়া। পায়রা নখের দিকে তাকে সন্তুষ্টির হাসি হেসে বলল, হইছে, আর পাম দিতে হবে না, আয় আমি ম্যানেজ করছি। তবে সাবধান, মুখটা একদম নিরীহ ছাগলের বাচ্চার মতো করে রাখবি। গুটি গুটি পায়ে একজোড়া তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে লুকিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা আটছে পায়রা। ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজার কাছে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আঞ্জুমান ইয়াসির ডেকে উঠলেন, কই যাস? পায়রা শুকনো নাঠক গিলল, ফুপি আসলে। বেচারি পিছন ঘুরতেই দেখল আঞ্জুমান ইয়াসির তাকে নয় বরং বাসার এক পরিচারিকাকে ডেকে হুকুম জারি করছেন। এবং ভাগ্য সহায় থাকার দরুন ওদের বাবা আনোয়ার ইয়াসির আর আঞ্জুমান ইয়াসির দুজনেই ড্রয়িং রুম থেকে উঠে নিজ নিজ কক্ষের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানিয়ে পায়রা দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দিল। কায়রা ততক্ষণে ভিজে জবুথুবু অবস্থা। পায়রা কোনো মতে নিজের ওড়নার আড়ালে লুকিয়ে ভেতরে নিয়ে এলো ওকে। আহসান কুঞ্জের দোতলার শান্ত ফ্ল্যাটটিতে নিশীথ নিস্তব্ধতা নেমেছে। দেওয়াল ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে 11টার ঘর ছুঁই ছুঁই। রুটিন মাফিক কঠোর শৃঙ্খলায় অভ্যস্ত মেজর দুর্জয় আহসান এতক্ষণে রাতের আহার সমাপন করে শয্যাগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ টেবিলের উপর রাখা OnePlus ফোনটি মৃদু কম্পনে একটা তীক্ষ্ণ শব্দ করে উঠল। নিশুতি নিস্তব্ধতায় আকস্মিক এহেন শব্দে দুর্জয়ের ভ্রুজোড়া কুচকালো সামান্য। হাত বাড়িয়ে ফোনটি তুলেই দেখল লক স্ক্রিনে ভেসে উঠেছে সাইমনের নাম। বার্তাটি উন্মোচন করতেই স্ক্রিন জুড়ে ভেসে উঠল একটা মেয়ের যাবতীয় জীবন বৃত্তান্ত। সাইমন কথা রেখেছে, কাঙ্ক্ষিত সময়ের একটু বিলম্ব হলেও নিখুঁত মানবিক ক্ষিপ্রতায় অজ্ঞাত অপরাধীর নারী নক্ষত্র তুলে এনেছে সে। ছক কাটা অক্ষরের শাড়িতে জলজল করছে নাম কায়রা ইয়াসির। দুর্জয় স্ক্রিনের ওপর আলতো করে আঙুল ছুঁয়ে নিচে নামল। সঙ্গে একটা ছবিও জুড়ে দিয়েছে সাইমন। ফরমাল কোনো কাগজের জন্য তোলা সাদামাটা ছবি, তবে চঞ্চল চোখের চাউনি আর অবার্থ কেশরাজ যেন চিত্রের মাঝেও কথা বলে উঠছে। শুধুমাত্র শৃঙ্খলা ভঙ্গের তদন্ত রক্ষায় দুর্জয় মেয়েটির মুখের অববয়ের দিকে খুব একটা গভীর দৃষ্টি দিল না। তবে পৃষ্ঠার একটু নিচের দিকে আসতেই কিছুটা বিস্ময় আর কৌতূহলের মিশ্রণে তার দুচোখ হঠাৎ আটকে গেল। মেয়েটি খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। শুধু তাই নয়, তার স্থায়ী নিবাস এবং বর্তমান হোমটাউনও এই খুলনা শহর জুড়েই। দৃষ্টিজোড়া সুতীক্ষ্ণ, সে আরও একটু মনোযোগ দিয়ে দেখল খুলনার ঠিক কোথায় মেয়েটির বাস। স্পষ্ট অক্ষরে লেখা সোনাডাঙ্গা। সোনাডাঙ্গা শব্দটা মনে মনে একবার উচ্চারণ করল দুর্জয়। তবে বিষয়টা ঘাটালো আর না। কুঁচকে আসা ভ্রুযুগল ততক্ষণে সূক্ষ্ম শিথিল হয়েছে। ফোনটা লক করে বিছানার পাশে কেবিলের উপর রেখে দিল কোনো এক অবহেলিত তুচ্ছ বস্তুর ন্যায়। ঘরের আলো নিভিয়ে হিমেল হাওয়া জানালার পর্দা খেলে ভেতরে ঢুকতেই দুর্জয় চোখ বুঝল। ঘটনাটাকে খতিয়ে দেখার এক সৈনিক প্রয়োজন বোধ থেকেই ব্যাপারটা বিশ্লেষণ করল ও। তবে মেয়েটার পূর্বের কোনো রেকর্ড খারাপ না হওয়ায় আপাতত ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে অতল নিদ্রার রাজ্যে পাড়ি জমাল। এই ভাই, ট্রিট দে। ফকনির বাচ্চারা, নিজেরা কিন্না গিলতে পারো না? তোগে কারণে 2 দিন বাদে রাস্তায় থালা নিয়ে বসতে হবে আমার। কায়রা আর নিহারের কথোপকথনে মাথা চাপড়াল বাকি 4 মানিক। তুজা ফোড়ন কেটে বলল, তোর মতো মিসকিনের কত সাহস, তুই আমাদের ফকনি কস? এই কি বললি? নিহার ক্ষিপ্ত বেগে এগিয়ে এলো তুজার দিকে। বেচারি তৎক্ষণাৎ মেধার পিছনে লুকিয়ে বলল, যা বলছি ঠিক বলছি। নিহার ওর মাথায় গাট্টা মারতে যেতেই পাশ থেকে রুশাফ বলল, আরে ভাই বাদ দে, পাগলে কি না বলে। এই টিকটিকির পুত, কি বললি আমায়? ইভান বসা থেকে লাফিয়ে উঠে বলল, যা বলেছে ঠিক বলেছে, আমার ভাই হচ্ছে মিসকিন, কত সাহস। অতঃপর ও নিহারের কাঁধে হাত রেখে চাপড়িয়ে বলল, আমার ভাই হচ্ছে বড়লোকস আল্ট্রা প্রোম্যাক্স, তাই না রে দোস্ত? নিহার ভ্রু কুচকে তাকালো। অতি ভক্তি চোরের লক্ষণ প্রবাদটা চিৎকার করে বলছে ওর ভেতরের সত্তা। আর সেটাকেই সঠিক প্রমাণ করে পরক্ষণেই ইভান বলল, তো তোর নিজের বড়লোক সত্তাটা একটু দেখা ভাই, খাওয়া আমাদের কিছু। নিহার কষিয়ে একটা গাট্টা মারল ইভানের মাথায়। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল ইভান, শালা তেল মারলাম তাও ফ্রিতে থাবড়া পাইলাম। তোর তেলের কোয়ালিটি 3rd ক্লাস, বুঝছস? ফ্রিতে রিচার্জ করতে আসছিস, চামচামি করে খাওয়া আদায় করবি। এবার মেধা ওদের আটকে বলল, এই নিহার, ইভান রে মারিস না, ও তো সত্যি কথাই বলছে। তুই তো আসলেই বড়লোক। তোর পকেটের সাইজ আর আমাদের পকেটের সাইজ কি এক? দে না ভাই, একটা ছোটখাটো কাবাব ট্রিট। মেধার পেছন থেকে মুখ বাড়িয়ে তুজা বলল, কাবাব? ধুর, এই কিপ্টের দল ওসব খাওয়াবে না, বড়জোর 1 কাপ লাল চা আর 2 টাকার টোস্ট বিস্কুট।
তুই আরেকবার মুখ খুলবি না, তোরে আমি ল্যাবের ওই ফরমালিনের ড্রামে চুবিয়ে রাখবো, বোটানির প্র্যাকটিক্যাল বানিয়ে দেব একদম। আইডিয়াটা খারাপ না, তবে নিহার, তুই যতই চিল্লাইস আজকে কিন্তু পার পাচ্ছিস না। কালকে যে অ্যাসাইনমেন্টের জন্য তুই আমাদের খাটালি, সেটার পারিশ্রমিক কই? রুশাফের সঙ্গে তাল মিলিয়ে এবার কায়রাও বলল, একদম ঠিক। আমার তো মনে হয় নিহারের ওয়ালেটে টাকা না, ইটের টুকরো থাকে, বের করতে গেলেই ও অমন চিল্লায় ওঠে। এই কায়া, তুই তো চুপই থাক। কালকে মেজরের ভয়ে যার কলিজা শুকিয়ে আমসি হয়ে গেছিল, সে আসছে এখানে আমার ওয়ালেট নিয়ে কথা বলতে। কি রে, মেজর সাহেব ট্র্যাকিং টিম পাঠিয়েছে নাকি? এই ব্যাটা একদম মুখ সামলে, ওই টপিক তুলবি না বলছি, আমার এমনিতেই প্রেশার হাই হয়ে আছে। ইভান কায়রার দিকে তাকিয়ে বলল, শালি রে শালি, তাই তো বলি, প্রেশার হাই তো ট্রিট খা, ঠান্ডা হয়ে যাবি। নিহার চল ভাই, ক্যাফেটেরিয়ার দিকে পা বাগাই, তুই শুধু পকেটটা একটু আলগা কর। নিহার এবার পকেট থেকে মানিব্যাগ বের করে সিলিংয়ের দিকে তাকানোর ভান করে বলল, উফ খোডা, এই রাক্ষসগুলারে আমার পেছনেই কেন লেলিয়ে দিলা? চল শালা ফকনির দল, চল, আজকে তোদের খিলগাঁও স্টাইলের চিজ বার্গার খাওয়ামো। এরপর যদি কেউ আমার কাছে 1 টাকার চকলেটও চাস, ওরে ভৈরবে নিয়ে চুবামো। মেধা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ইয়েস বার্গার, চল জলদি, ও যেন আবার মন পরিবর্তন না করে ফেলে। রুশাফ আবেগে গদগদ হয়ে নিহারের গলা জড়িয়ে ধরে বলল, তুই আসলে একটা হিরে রে দোস্ত, খাঁটি হিরে। হ্যাঁ, আর তোমরা অ্যানলার গ্রেড যাওরা। ওর এমন কথা ইভান বেশি জোরে হেসে বলল, দিছে রে দিছে, রুশাফের আবেগে মুতে দিছে। ঝাল বার্গারের বদৌলাতে কয়রার বর্তমান অবস্থান হয়েছে পার্শ্ববর্তী আইসক্রিমের ভ্যানের কাছে। তবে সবাই নাই, শুধু সে আর মেধা। মূলত এরা দুটোই ঝাল সহ্য করতে পারে না, তাই বাকিগুলো দুষ্টুমি করে করে ভেগেছে। দুটিতে মিলে মনের সুখে আইসক্রিম খেয়ে চলেছে। খাওয়া শেষে কোনো দিকে না চেয়েই আইসক্রিমের বাটিটা শূন্যে ছুঁড়ে মারল কয়রা। ফাঁকা বাটিতে আর লক্ষ্যপাত না করে স্বভাবসুলভ অলস ভঙ্গিতে হামি তুলল। তবে হালকা বাতাসে উঠতে থাকা আইসক্রিমের বাটিটা ঠিক লক্ষ্যভ্রষ্ট হল না। ক্যাফেটেরিয়ার চত্বরে দাঁড়িয়ে ফোনে একটি অত্যন্ত জরুরি আলাপে মগ্ন থাকা মেজর দুর্জয় আহসানের চওড়া পিঠের ঠিক মাঝ বরাবর গিয়ে আছড়ে পড়ল সেটা। চকলেট আর স্ট্রবেরির আঠালো মিশ্রণটা মুহূর্তেই ওর দামি নেভি ব্লু শার্টের শৃঙ্খলতা ধূলিস্যাৎ করে নিচে গড়িয়ে পড়তে লাগল। ফোনে কথা বলতে বলতেই পিঠে এক অদ্ভুত ঠান্ডা চটচটে অনুভূতি টের পেয়েই শক্ত হয়ে গেলেন দুর্জয়। টান টান চওয়াল আরও শক্ত হল, ভ্রুজোড়া কুচকে গেল চরম বিরক্তিতে। মুখ দিয়ে বেরিয়ে এলো, ওয়াত্তা। বিপরীতে দাঁড়িয়ে থাকা মেধার চোখ তখন চড়ক গাছ। কয়রার এই কাণ্ড দেখে ও ভয়ে কুকড়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি করলি কায়া? মেধার চাপা চিৎকারে বোকা বনে গেল কয়রা। প্রশ্নোত্তক দৃষ্টি মিলে চাইতেই তোজা সম্মুখে ইশারা করল। দৃষ্টি অনুসরণ করে পাশ ফিরতেই নয়ন বিস্ফোরিত। অচেনা আগন্তুকের ধমকের ভয় শুকনো ঢকগুলে ও বলল, দৌড়া মেধা। ওরা দুজনেই ওখান থেকে চম্পট দেওয়ার জন্য ক্ষিপ্র পায়ে দৌড় লাগাল। ওদিকে পিঠের শার্টের দফারফা দেখে দুর্জয় ফোন কান থেকে নামিয়ে ঝড়ের বেগে পেছনে ঘুরল। সূক্ষ্ম বিবেচনা বোধ অপরাধীকে চিহ্নিত করতে ভুল করল না। ক্যাম্পাসের ভিড় ঠেলে দুটো মেয়েকে প্রায় অলিম্পিকের গতিতে পালিয়ে যেতে দেখে গমগমে গম্ভীর কণ্ঠ পুরো চত্বর কাঁপিয়ে আদেশ জারি করল, এই স্টপ, স্টপ রাইট দ্যার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেজারের সেই বজ্রকঠিন কণ্ঠের ধমক বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই কয়রা আর মেধা ততক্ষণে একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় হুড়মুড় করে উঠে ড্রাইভারকে তাড়া দিয়ে হাওয়া হয়ে গেল। দুর্জয় ক্ষুব্ধ দৃষ্টিতে দূর দিয়ে চলে যাওয়া অটোর দিকে তাকিয়ে রইল। সুপুরুষ মুখবয়ব রাগের রি করে। সার্বক্ষণিক পরিপাটি ছেলের হঠাৎ এমন বিধ্বস্ত রূপ অনুসন্ধিস্যু দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন সাজিদা চৌধুরী। দুর্জয় সবে বাসায় ফিরেছে। মায়ের এমন নজরে এতক্ষণের বিরক্তিভাব কমিয়ে নরম কণ্ঠে বলল, হোয়াট হ্যাপেন্ড আম্মা? সাজিদা চৌধুরী বড্ড সন্ধানী কণ্ঠে বললেন, এটা তো আমার শোনার কথা আব্বাজান। মানে আমার সবসময় গোছালো ছেলেটার এমন অবস্থার কারণ জানতে পারি? আর পিঠে ওটা কিসের দাগ? দুর্জয় একটা দীর্ঘশ্বাস ফেলে তিতর কণ্ঠে বলল, আর বলো না আম্মা, আমি একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম, হঠাৎ কোত্থেকে একটা মেয়ে কোনো দিকে না তাকিয়ে গলানো আইসক্রিম সহ বাটি ঠিক আমার পিঠে ছুঁড়েছে। এই প্রথম হয়তো কোনো মেয়ে তার গম্ভীর ছেলেটাকে নাস্তানাবুদ করেছে। কাহিনীর ইতিবৃত্ত শুনে সাজেদা চৌধুরী আর আত্মসংবরণ করতে পারলেন না। আঁচল প্রান্তে মুখ চেপে শব্দ করে হেসে উঠলেন। মায়ের এমন হঠাৎ হাসিতে দুর্জয় আরও খানিকটা ক্ষুণ্ণ হয়ে তাকালো। আম্মা, হাসছ তুমি? মাই শার্ট ইজ টোটালি রুইন্ড। আর অডাসিটি দেখো, আমি ধরার আগে একদম অটোরিকশা নিয়ে। সাজিদা চৌধুরী হাসির রেশটুকু মুখে রেখে ছেলের দিকে চেয়ে স্নেহের সুরে বললেন,
কিছু না আব্বাজান, তুমি বড্ড বেশি গম্ভীর তো, তাই খোদা বোধহয় একটু আইসক্রিম দিয়ে তোমার মুডটা ঠান্ডা করতে চাইলেন। যাও, আর রাগ করে দাঁড়িয়ে থাকতে হবে না, চটপট গিয়ে একটা শাওয়ার নিয়ে নাও, ফ্রেশ লাগলে মেজাজ এমনিই ঠিক হয়ে যাবে। মায়ের এমন রসিকতায় দুর্জয় আর কথা বাড়াল না, শুধু মনে মনে সেই তরুণীকে আরেকবার বিরক্তি নিয়ে স্মরণ করে নিজের কক্ষের দিকে পা বাড়াল। আহ কায়া, এই পায়রা, এই বিয়ে করিস না কেন মগা? তুই বিয়ে না করলে আমিও বিয়ে করতে পারছি না। বালের পড়াশোনা, এর চেয়ে থালা বাসনে 2 ঘষা দেওয়া সহজ। কায়রার এমন উদ্ভট বিলাপ শুনে পাউডার পাফটা মুখে বুলাতে বুলাতে আয়না থেকে দৃষ্টি সরালো পায়রা। বোনের দিকে তাকিয়েও ভ্রু কুচকে বলল, কি বললি তুই মগা? দিন দিন বড্ড বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস কায়া। তোর 2 বছরের বড়া আমি, একটু তো সম্মান দিয়ে কথা বলবি, বেয়াদব। কায়রা বিছানায় উপুর হয়ে শুয়ে একটা বালিশ বুকের নিচে চেপে ধরে মুখ ভেঙচাল। আরে ধুর, তোর আবার সম্মান? আগে আমার কথা শোন। আমাদের সমাজে নিয়ম হলো বড় বোনের বিয়ে না হলে ছোট বোনের লাইন ক্লিয়ার হয় না। তুই একটা ভালো দেখে ছেলে পটিয়ে ঝটপট বিয়ের পিড়িতে বসে পড় না আপু। তোর উসিলায় যদি আমার এই বোটানির ল্যাব আর প্রেজেন্টেশনের নরক গুলজার থেকে মুক্তি মেলে। পায়রা এবার বাঁকা হেসে পাউডারের কৌটোটা টেবিলে রাখল। আমার বিয়ের চিন্তা তোকে করতে হবে না ম্যাডাম, নিজের চিন্তা কর। তোর জন্য কোন মহাপুরুষ আসবে ভাই? তোর মতো 1 নম্বরের পাগল যে কিনা দিন দুপুরে মানুষের পিঠে আইসক্রিম মেরে পালিয়ে আসে, তাকে কোন ভালো ঘরের ছেলে ঘরে তুলবে? সে তো বাসর রাতেই ডিভোর্স পেপার রেডি রাখবে। এই, ওই আইসক্রিমের কথা তুলবি না, এই জন্যই তোকে কিছু বলতে চাই না। কায়রা ক্ষিপ্ত হয়ে হাতের কাছের ছোট কুশনটা ছুঁড়ে মারল বোনের দিকে। পায়রা চট করে মাথা নিচু করে সেটা এড়িয়ে গিয়ে পাশ থেকে একটা বড় বালিশ তুলে কায়রাকে লক্ষ্য করে ছুড়ল। কি রে, সত্যি কথা বললেই গায়ে লাগে? ব্যাস, শুরু হয়ে গেল 2 বোনের চিরচেনা যুদ্ধ। এপাশ থেকে ওপাশ চলল দেদারসে বালিশ ছোড়াছুড়ি। রুমের ভেতর তুলো আর চাদরের হাহাকার পড়ে গেল। ঠিক তখনই ঝড়ের বেগে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তাদের মা নুরা খান। 2 মেয়ের এমন কাণ্ডে উনি কপালে হাত দিয়ে চাপা গলায় চেঁচিয়ে উঠলেন, কি করছিস তোরা এই দামড়ি বয়সে? বানরের মতো লাফালাফি বন্ধ কর। ফুপি এসছে এক্ষুনি এই করিডোর দিয়ে। ওনার কানে একবারই হট্টগোলের আওয়াজ গেলে আজ রাতে তোদের দুজনেরই কপালের শনি আছে। মায়ের সতর্ক বাণীতে ওরা শুকনো ঢোক গুলে সবটা গুছিয়ে নিতে যাবার সূত্রে ঠিক তখনই দরজার চৌকাঠে এসে দাঁড়াল আঞ্জুমানি ইয়াসির। কক্ষভ্যন্তরে চতুর্পার্শ্বের অভিন্যস্ত অবস্থা আর বিছানার চাদরের দলা পাকানো রূপ দেখে একবার কড়া চোখে 2 বোনের দিকে চেয়ে বলেন, কি করছিলি তোরা? আঞ্জুমান ইয়াসিরের কড়া কণ্ঠের প্রশ্নে 2 বোনের হাতের বালিশ হাতেই জমে গেল। আঞ্জুমান ইয়াসির চশমার উপর দিয়ে ঘরটার চারদিকের ধ্বংসস্তূপ আরও একবার দেখলেন, তারপর কায়রা আর পায়রার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, ঢামড়া ঢামড়া 2 খান ধেড়ে মেয়ে, অথচ আক্কেল জ্ঞান তো দেখছি একদম হাঁটুতে। এই বয়সেও তোদের কোলবালিশ নিয়ে কুস্তি খেলা লাগে? এগুলা কোনো ভদ্রবাড়ির মাইয়াদের লক্ষণ? কায়রা ততক্ষণে নিজেকে নিরীহ বিড়াল ছানার ন্যায় গুটিয়ে বিছানার এক কোণে সেধিয়ে গেছে। পায়রা আমতা আমতা করে বলল, না ফুপি, আসলে চাদরটা ঠিক করতে গিয়ে একটু। থামো, ওস্তাদের ওপর ওস্তাদি করো না। আমি তো অন্ধ না। চাদর ঠিক করছিলে নাকি চাদরের জান কবচ করছিলে তা আমি ভালোই বুঝেছি। আঞ্জুমান ইয়াসির 2 পা ঘরের ভেতর এগিয়ে এসে কায়রার দিকে আঙুল উঁচিয়ে বললেন, বিশেষ করে এই ছোটটা, পড়াশোনার নামগন্ধ নেই, সারা দিন টো টো করে ঘুরে বেড়ানো আর বানরের মতো লাফালাফি করা। তোর বাপের মাথায় এত বড় একটা দায়িত্ব, আর তুই কিনা ঘরের ভেতর এই হাঙ্গামা বাঁধিয়েছিস। এরপর থেকে যদি তোদের কারণে আমার রাতে ঘুমের ব্যাঘাত হইসে, তবে 2 বোনরেই একদম রান্নাঘরে ঢুকিয়ে দেব। সকাল বিকাল শুধু রুটি বেলবি। বড় ফুপির এই রুটি বেলার তীব্রতা কতখানি তা 2 বোনের কারোরই অজ্ঞাত নয়। কায়রা চট করে কান ধরে মাথা নুইয়ে বলল, আর হবে না ফুপি, একদম সরি, আমরা এক্ষুনি সব গুছিয়ে শুয়ে পড়ছি। আঞ্জুমান ইয়াসির আর কথা না বাড়িয়ে একটা গম্ভীর হুম শব্দ করে নুরা খানের দিকে চাইলেন। নুরা, মেয়েদের একটু চোখে চোখে রাখো বোন, বড় হচ্ছে, এদের চালচলন একটু শোধরাতে বলো। কথাটা বলেই আঞ্জুমান ইয়াসির কক্ষ ত্যাগ করলেন। ওনার পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই কায়রা আর পায়রা বুক ফুলিয়ে এক বিশাল দীর্ঘশ্বাস ছাড়ল। নুরা খান কোমরে হাত দিয়ে মেয়েদের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, দেখলি তো, আজ তোদের ভাগ্য ভালো যে তোদের আব্বু নিচে ড্রয়িং রুমে ফাইল দেখছিল, না হলে তোদের এই বানর নাচ দেখলে উনিও আজ রেগে যেতেন। এখন চটপট বিছানা ঠিক কর, আর কায়া, তুই তোর নিজের রুমে গিয়ে একদম চুপচাপ ঘুমা। মায়ের ধমক খেয়ে কায়রা আর এক মুহূর্তও দেরি করল না। নিজের কুশনটা বাহুতে চেপে পায়রাকে একটা ভেংচি কেটে বিড়বিড় করে জানোয়ার বলতে বলতে নিজের রুমের দিকে চম্পট দিল। জলসিক্ত চুলগুলো বেশ পরিপাটি করে শুকিয়ে লেমন গ্রে কালার শার্টে নিজেকে আবৃত করে সবই ডাইনিং স্পেসে পা রেখেছে দুর্জয়।
তৎক্ষণাৎ ওর দৃষ্টিগোচর হল ঘড়ির কাঁটা রাত ৮টার ঘরে ঠেকলেও অন্যান্য দিনের মতো আজ খাবার পরিবেশন করা হয়নি টেবিলে। কিঞ্চিত বিস্ময় ভরে এগিয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে শুধল, কি হয়েছে আম্মা? আব্বার 8:30টায় মেডিসিন আছে তো, খাবার পরিবেশন করনি এখনো? প্রশ্নের প্রত্যুত্তরে এক থমথমে কণ্ঠস্বর শ্রবণগোচর হল দুর্জয়ের। একা আর কত দিক সামলাবো, আমার তো বয়স হচ্ছে নাকি? কথাবার্তা ভিন্ন গতিপথ লাভ করছে বোধগম্য হতেই উঠে দাঁড়ায় দুর্জয়। ওকে ফাইন, তুমি আমাকে জাস্ট ইনগ্রেডিয়েন্টসগুলো কোথায় দেখিয়ে দেবে চলো, দেন আই ক্যান হ্যান্ডেল ইট। দুর্জয়। সাজেদা চৌধুরী যথাসাধ্য কণ্ঠস্বর শক্ত করার প্রচেষ্টায় লিপ্ত হন, তবুও নেত্রকার্নিশ ভিজে আসে। মা জাতটাই এমন, সহস্র পূর্ব পরিকল্পনা থাকলেও ছেলের সম্মুখে এলেই সমস্ত কিছু তাসের ঘরের ন্যায় ভেঙে যায়, রুদ্রমূর্তি সদ্য রূপ পাওয়া মৃৎশিল্পে পরিণত হয়। তুমি কি বুঝছ না? আপাতত বুঝতে চাইছি না আম্মা। 30 পেরিয়ে 31-এর কোটায় বয়স তোমার জন্য কি এ জীবনে আমাদের আর দাদা দাদি ডাক শোনা হবে না? দায়িত্ব বেড়েছে আম্মা, পার্সোনাল প্রেশার নিতে চাইছি না এখন আর। এটা তোমার কাছে প্রেশার মনে হচ্ছে? সামহাও। মানে কি দুর্জয়? তোমার সামনে তোমার ছোট ভাই বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা করা উচিত তোমার। দুর্জয় জবাব দিল না। সাজেদা চৌধুরী দাঁতে দাঁত ঘর্ষণ করে স্বামীর দিকে চাইলেন। আর এই যে মহাশয়, আপনি কি মুখে কুলু পেটেছেন? দুর্জয়ের দিকে আগত ঝড়টার দিক বদলে ইকবাল সাহেবের দিকে ঘুরেছে দেখতেই উনি যথাসাধ্য গম্ভীর কণ্ঠে ছেলের দিকে ঘুরে বলেন, কি হচ্ছে দুর্জয়? আমাদের কথাও তো একটু ভাবো। তোমার কাউকে পছন্দ আছে? থাকলে নির্দ্বিধায় বলতে পারো আমাদের, উইদাউট এনি হেজিটেশন মাই বয়। অ্যারেঞ্জ ছাড়া উপায় দেখছি না। ছেলের থেকে কাঙ্ক্ষিত জবাবটা পেতেই সাজেদা চৌধুরী বলেন, তাহলে সেই ব্যবস্থাটা আমাদেরই করতে দাও। আগামী 1 সপ্তাহের মধ্যে তোমার বিয়ের পাত্রী খুঁজে পাকা কথা সম্পন্ন করব আমরা। তোমার দিক থেকে কোনো ওজোর আপত্তি শুনতে চাইছি না। দুর্জয় কার্যভূমিকার সমাপ্ত করে চেয়ার টেনে বসে পুনরায়। তাহলে কি ধর্মঘটের অবসান ঘটছে? অলরেডি ইটস 8:20। ছেলের সম্মতিতে স্মিতহাস্যে কিচেনের দিকে এগিয়ে যান সাজেদা চৌধুরী। ইকবাল সাহেব এগিয়ে এসে ছেলের কাঁধ চাপড়ে বলেন, ম্যারেজ ইজ আ হোলি ইউনিয়ন মাই সান। এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয় না এতে, বরং মানসিক শান্তি হিসেবে কাজ করে। হেমন্তের ম্রিয়মান রোদ্দুরে আবৃত মধ্যাহ্নে জনাকীর্ণ ডাক বাংলার পথঘাট, হকারদের হাক ডাক আর কেনাকাটা করতে আসা মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। এমন একটা জাতাকলে সামান্য তালগোলমাল পাকালেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। সাজেদা চৌধুরী মূলত ইথিকার সাথে কিছু জরুরি কেনাকাটা সারতেই এই ভর দুপুরে এখানে এসেছিলেন। সেই কোকিলকণ্ঠী ঘোরের মাঝেই ব্যস্ত সুমিষ্ট স্বরে বলে উঠল, সরি আন্টি, সরি, আপনার কোথাও লাগেনি তো? ইস, আমি দেখতেই পারিনি, রিয়েলি সরি আন্টি। কিন্তু আগত মানুষের ধাক্কায় হুট করে একটা ভাঙা ইটের চাইয়ে ওনার পা আটকে গেল। ভূপতিত হওয়ার ঠিক আগমুহূর্তে একজোড়া নরম অথচ শক্তপোক্ত হাত তাৎক্ষণিক এগিয়ে এসে ওনার কনুই আর পিঠ আঁকড়ে ধরে। সাজেদা চৌধুরী কোনো মতে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। ওনার বুকটা তখনও ধরফর করছে। সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলে উনি চোখ তুলে তাকালেন রক্ষাকর্ত্রীর দিকে। সঙ্গে সঙ্গে এক চিলতে বিস্ময় নেমে এলো দৃষ্টিজোড়ায়। মেয়েটার চঞ্চল চোখে উপচে পড়া মায়া, মায়াবী মুখশ্রীতে এক নিষ্পাপ আকুলতা, আর কপালের ওপর অবাধ্য কিছু কেশরাজ ঘামে লেপ্টে আছে। সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের ন্যায় মেয়েটি এই কোলাহলের মাঝেও অপার স্নিগ্ধতা ছড়াচ্ছে। সাজেদা চৌধুরী নিজের শাড়ির আঁচলটা একটু ঠিক করে নিয়ে নরম হেসে বললেন, না না মা, আমার কিচ্ছু হয়নি। তবে তুমি ঠিক সময় না ধরলে আজ নির্ঘাত হাড়গোড় ভাঙত আমার। ঠিক তখনই ভিড় ঠেলে হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো ইথিকা। সাজেদা চৌধুরীকে ওভাবে হাঁপাতে দেখে ও বেশ উদ্বিগ্ন হয়ে ওনার হাত ধরে বলল, আপনার কিছু হয়নি তো চাচি আম্মু? আমি জাস্ট 2 মিনিটের জন্য ওদিকের কাউন্টারে গেলাম, আর এর মধ্যেই। বলতে বলতে ইথিকার চোখ গেল পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, আর চোখ মিলতেই ইথিকার মুখের সমস্ত উদ্বেগ কর্পূরের ন্যায় উড়ে গিয়ে চওড়া হাসির রেখা ফুটল ওষ্ঠাধর জুড়ে। ব্যাপক বিস্মিত কণ্ঠেও বলল, আরে জুনিয়র, তুমি এখানে? কায়রাও ইথিকাকে দেখে সমান চমকে ওষ্ঠাধর প্রসারিত করে বিস্তর হেসে বলল, আরে ইথিকা আপু, আপনি? 2 তরুণীর এই আকস্মিক কুশল বিনিময় দেখে সাজেদা চৌধুরী বেশ কৌতূহলী হয়ে উঠলেন। ওদের দিকে পর্যায়ক্রমে চেয়ে শুধলেন, তোমরা একে অপরকে চেনো নাকি? ইথিকা সাজেদা চৌধুরীর হাত আলতো চেপে ধরে বলল, চিনব না মানে চাচি আম্মু? পরশুদিন আপনাকে বলছিলাম না একটা মিষ্টি মেয়ের কথা, এই তো সেই মেয়েটা, কায়রা ইয়াসির কায়া।
ইথিকার মুখে কায়রার পরিচয় শুনতেই সাজেদা চৌধুরী অত্যন্ত স্নেহশীল দৃষ্টিতে কায়রার দিকে আর একবার চাইলেন। কিন্তু এই তীব্র জনজটে এখানে দাঁড়িয়ে কথা বলা অসম্ভব। চারপাশের ধাক্কাধাক্কি থেকে বাঁচতে ইথিকাই বুদ্ধি দিল। চাচি আম্মু, চলেন আমরা ওই পাশের কর্নারটায় গিয়ে বসি, এখানে দাঁড়ানো যাচ্ছে না। সবাই সাই দিলে ওরা ভিড় ঠেলে রাস্তার ওপারে একটা শান্ত এসিযুক্ত জুস কর্নারের দিকে পা বাড়ালো। কায়রাও নিজের স্বভাবসুলভ চপলতা লুকিয়ে একদম লক্ষ্মী মেয়ের মতো ওনাদের পিছু নিল। জুস কর্নারের ঠান্ডা পরিবেশে দেহ জুড়িয়ে যেতেই সাজেদা চৌধুরী কায়রার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, বসমা, আজ তুমি না থাকলে বুড়ো বয়সে বড়সড় একটা অ্যাক্সিডেন্টই হয়ে যেত আমার। কায়রা একটু লাজ হেসে বলল, আরে না আন্টি, ওভাবে বলবেন না, ওটা তো আমার দায়িত্ব ছিল। সাজেদা চৌধুরীর আলতো হাস্যে কায়রার মুখোমুখি বসে গেলেন। তুমি ভীষণ মিষ্টি, তা তোমার পুরো নামটা যেন কি বললে মা? কায়রা ইয়াসির কায়া। তা বাবা মা কি করেন? জি আন্টি, আমার বাবা একজন ব্যবসায়ী, আনোয়ার ইয়াসির, আর মা নূরা খান, হোম মেকার। ও, তুমি আনোয়ার সাহেবের মেয়ে? জি আন্টি। সাজেদা চৌধুরী বেশ অবাক হলেও পরক্ষণে বিস্তর মুগ্ধ হলেন। চটপটি মেয়েটি স্বভাবে চঞ্চলা হলেও ভেতরে এক অদ্ভুত মায়া ভরা ওর। নামকরা রাজনীতিবিদের মেয়ে হওয়া সত্ত্বেও ভদ্রতাবোধের প্রখরতা পারিবারিক শিষ্টাচারের প্রমাণকর। সচরাচর শহুরে মেয়েদের মধ্যে এমন নম্রতা পাওয়া দুষ্কর আজকাল। বেশ কিছুক্ষণ ওদের মাঝে নানা বিষয়ে টুকটাক কথা হলো। কায়রার সহজ সরল আর প্রাণবন্ত কথাবার্তায় সাজেদা চৌধুরী এতটাই মজে গিয়েছিলেন যে সময়ের খেয়ালই ছিল না। অবশেষে ওঠার সময় উনি কায়রার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ভীষণ আপন করে বললেন, তোমার সাথে কথা বলে যে কি ভালো লাগলো মা, বোঝাতে পারবো না। একদম নিজের মেয়ের মতো ফিল হচ্ছিল। তুমি কিন্তু একদিন আমাদের বাড়িতে অবশ্যই আসবে, ইথিকা মাই তোমাকে নিয়ে যাবে, কেমন? কায়রা আন্টির এমন আন্তরিকতায় বেশ আপ্লুত হল। ও মাথা নেড়ে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, ইনশাল্লাহ আন্টি, আমি অবশ্যই আসব। আপনিও কিন্তু আমার বাসায় যাবেন। ও হ্যাঁ, আপনাকে তো ঠিকানাই বলা হয়নি। সোনাডাঙ্গা আবাসিক এলাকার 1 নম্বর রোড সাইডের 3 তলা বাড়িটাই আমাদের। ইনশাল্লাহ মা, অবশ্যই যাব। আহসান কুঞ্জের দোতলায় মস্ত শোরগোল। ধাপে ধাপে প্রত্যেকটি ফ্ল্যাটে মিষ্টি পৌঁছে দিয়ে সাজেদা চৌধুরী হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ফিরলেন। পিছু পিছু ট্রে হাতে এলো ইথিকা। সাজেদা চৌধুরী থালা থেকে একটা রসের টয়টুম্বুর মিষ্টি তুলে নিয়ে সোজাসুজি এগিয়ে গেলেন ইকবাল সাহেবের দিকে। আলতো করে স্বামীর মুখে মিষ্টিটা গুঁজে দিতেই ইকবাল সাহেব ভ্রু কুঁচকে বিষম খাওয়ার উপক্রম হলেন। চশমাটা নাকের উপর টেনে নিয়ে বললেন, ব্যাপার কি গিন্নি? ভর সন্ধে এমন জাঁকজমক মিষ্টি মুখের রহস্যটা কি? সাজেদা চৌধুরী শাড়ির আঁচলটা কাঁধে তুলে বেশ আত্মতৃপ্তির হাসিতে বললেন, আমি আমাদের বাড়ির বড় ছেলের জন্য পাত্রী পছন্দ করে ফেলেছি। এক মুহূর্তের নিস্তব্ধতা নামল কক্ষে। ইথিকার শাশুড়ি অর্থাৎ আতিকা বেগম এগিয়ে এসে কৌতূহলী গলায় বললেন, বলো কি বুবু, সত্যি? তা মেয়ে কেমন? আমাদের দুর্জয়ের পাশে মানাবে তো? সাজেদা চৌধুরী থালা থেকে আরেকটা মিষ্টি যাকে খাইয়ে দিয়ে বললেন, আমার পছন্দ কখনো খারাপ হতে পারে? যেমন চেহারা তেমনই মিষ্টতা তার চঞ্চলতায়। একেবারে প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো একটা মেয়ে, দেখলেই মন জুড়িয়ে যায়। পর্যায়ক্রমে প্রত্যেকে প্রশ্ন ছুটতে লাগল, মেয়ের বাড়ি কোথায়, কি পড়ে, পরিবার কেমন? তীব্র কৌতূহলের অবসান ঘটিয়ে ইথিকা মূল কথাগুলো বলতেই চরম আশ্চর্যান্বিত ড্রয়িং রুমে উপস্থিত সকলে। মানে শুধুমাত্র চোখের দেখায় পছন্দ হয়েছে আর মেয়েটার সাথে একবার কথা বলেই এমন হুলস্থুল কাণ্ড? এত এত কৌতূহল বিস্ময়ের ভিড়েও শুধু একজনই পুরো আড্ডার রসভঙ্গ করে এক কোণে উদাসীন হয়ে সোফায় বসেছিল, দুর্জয়। হাতে ট্যাবলয়েড পত্রিকা, মৌখিক অভিব্যক্তিতে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর খবরটি সে মাত্রা বাট করেছে। ইকবাল সাহেব হালকা হেসে ছেলের দিকে তাকিয়ে স্ত্রীকে বললেন, সবই তো বুঝলাম, কিন্তু প্রধান আসামির অভিব্যক্তি তো বলছে সে এখনও বিচারে সায় দেয়নি। সাজেদা চৌধুরী দুর্জয়ের দিকে এক পলক তাকিয়ে চোখ বড় করে বললেন, ওর অভিব্যক্তি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যা ঠিক করেছি সেটাই চূড়ান্ত। আগামী সপ্তাহের মধ্যেই আমরা ওদের বাড়িতে কথা বলতে যাচ্ছি। দুর্জয় পত্রিকাটা একপাশে সরিয়ে রেখে নিচু স্বরে বলল, আম্মা, তুমি কি পাত্রীর নাম পরিচয় বা ওদের পরিবারের সম্মতি ছাড়াই
এত দূর ভেবে নিলে? সাজেদা চৌধুরী একগাল হেসে বললেন, অভিজ্ঞ চোখের দেখা আব্বাজান, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু শেরওয়ানির রংটা পছন্দ করে রাখো। হৈমন্তিক রৌদ্ররশ্মির কোমলতা হ্রাস পেয়েছে আজ, বেশ প্রখর তার দাপট। একটানা 1.5 ঘণ্টার ক্লাস নামক বন্দিত্বের সমাপ্তিতে মাথার ভেতর রৈখিক আর বিশ্বব্যাপী উদ্ভিদ বন্টনের নানা সমীক্ষা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ পিছু ডেকে উঠল ইবান, দোস্ত, সুন্দরবন ট্যুরে গেলে কেমন হয়? আকস্মিক এমন প্রস্তাবে কায়রা থমকে দাঁড়াল। ততক্ষণে ওদের বন্ধুদলের বাকি সদস্যরাও গোল হয়ে দাঁড়িয়েছে। সবার পক্ষ থেকে নিহার বলল, আইডিয়াটা খারাপ না, বায়োজিওগ্রাফির ফিল্ডওয়ার্কের জন্য আমাদের তো এমনিতেও ম্যানগ্রোভ ইকোসিস্টেম ভিজিট করা দরকার, ট্যুর উইথ স্টাডি। বাড়ি 4 সদস্য এক বাক্যে লাফিয়ে উঠল, একদম পারফেক্ট, ডান। কিন্তু এত উচ্ছ্বাসের মাঝেও কায়রার মুখটা পানশুটে, আষাঢ়ে কৃষ্ণাভ মেঘ জমেছে সেথায়। ও এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা যে এত সহজে লাফাচ্ছিস, আমার বাড়িতে কি ঝামেলা হবে জানিস? ফুপুকে তোরা চিনিস না, আমাকে কিছুতেই খুলনা দাঁড়িয়ে যেতে দেবে না। ট্যুরের কথা শুনলেই উনি এক চান্সে রিজেক্ট মারবেন। ইবান একগাল হেসে বলল, আরে ভাই, তুই এত ভেজা বেড়াল হয়ে যাচ্ছিস কেন? তোকে কে বলেছে ফান ট্যুরের কথা বলতে? তুই সোজা বাড়িতে গিয়ে বলবি যে এটা ডিপার্টমেন্টের অফিশিয়াল ফিল্ড ট্রিপ, 10 নম্বরের প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট আছে। সুন্দরবনের ইকোসিস্টেম আর সয়েল প্রোফাইল না দেখলে নাকি বায়োজিওগ্রাফিতে ফেল মারবি। ব্যাস, আর আটকায় কে? তুজা যোগ করল, হ্যাঁ রে কায়া, ডিপার্টমেন্ট থেকে নোটিসের মতো একটা বানিয়ে তোকে দিচ্ছি, তুই ফুপুকে দেখালেই কেল্লাভ হতে। মার্কসের ভয় দেখালে দুনিয়ার কোনো অভিভাবক না করতে পারে না। যেমন তোরা তেমন তোদের গুমার্কা বুদ্ধি। আমার বাপকে কি বলদ মনে হয়? ফুপি গিয়ে বলবে, আনোয়ার একবার খোঁজ নে তো ভাই। আর আমার বাপ সোজা কল লাগাবে প্রিন্সিপালের কাছে। কায়রার এমন নিরেট কথায় মুহূর্তেই পুরো দলের উত্তেজনার বেলুনটা ফুস করে ফেটে ছিদ্র দিয়ে উচ্ছ্বাসগুলো চোরাপালান দিল। হতাশ লোচনে তাকালো সবগুলো। ইভান ব্যথিত কণ্ঠে বলল, তোর বাপ আর ফুপুর গোয়েন্দাগিরির কথা আমি ভুলেই গিয়েছিলাম কায়া। সরকারি গোয়েন্দা সংস্থা ও ওনাদের কাছে ফেল। নিহারও যুক্ত হল দুঃখে, মানে সোজা কথায় সুন্দরবনের হরিণ আর ম্যানগ্রোভ ফরেস্টের স্বপ্ন এখানেই সমাপ্ত? শুধু সমাপ্ত না, একবারে ভস্মীভূত। তোরা তো জানিস না আমার ফুপুর নাম কেন আয়রন লেডি। ঘর থেকে বেরোবার সময় প্রতিটা সেকেন্ডের হিসাব ওনাকে দিতে হয়। খুলনা থেকে একদম খুলনা ছেলে শুধু সুন্দরবন পর্যন্ত যাওয়ার পারমিশন অসম্ভব। ওনার সামনে এই প্রস্তাব রাখা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আর ভুলক্রমে যদি বাবা প্রিন্সিপাল স্যারকে ফোন মারে, তখন তো ট্যুর তো দূরের কথা, এই সেমিস্টারে আমার বাড়ি থেকে বেরোবাই বন্ধ হয়ে যাবে। তুজা হতাশ কণ্ঠে বলল, কি যে করিস না কায়া, তোদের এই কঠিন শাসনের জন্য আমাদের মতো নিরীহ বন্ধুদের জীবনটাও থচনচ হয়ে গেল। কত প্ল্যান করেছিলাম, সুন্দরবনের খাড়িতে ট্রলারে বসে গান শুনব, ঘুরে বেড়াবো, সেলফি তুলব, সব ফাঁক করে দিলি। বাহ! ইভান হতাশ ভঙ্গিতে হাত দুটো ছড়িয়ে দিয়ে ঘোষণা করল, তাহলে ভাই ও বোন সকল, সর্বসম্মতিক্রমে আমাদের বহু প্রতীক্ষিত সুন্দরবন অ্যাডভেঞ্চার শুভ সমাপ্তি লাভ করল। ট্যুর ক্যান্সেল। সবাই মিলে একযোগে হাহুতাশ করতে লাগল। তবে কায়লো ওদের মন খারাপ দেখে একটা শয়তানি হাসি দিয়ে বলল, আহা, এত কান্নাকাটি করিস না তোরা। সুন্দরবন না হয় হলো না, কিন্তু রিকশা নিয়ে গল্লামারি ব্রিজে গিয়ে ফুচটা তো খাওয়া যায় নাকি? সেই টাকাটা কে দিবি বল? ইভান খেকিয়ে উঠে বলল, তোর ফুপু দেবে। পারমিশন না পাওয়ার দুঃখে এখন তোকে ফুচকা খাওয়াবো আমরা? সবাই মিলে ডিপার্টমেন্টের করিডোর পেরিয়ে ক্যাম্পাসের বটতলার দিকে এগোতে লাগল। রোদ তখন একটু ম্রিয়মান হয়ে এসেছে। বাতাসে হালকা শীতের ছোঁয়ার মাঝেই একঝাঁক চড়ই এগিয়ে চলেছে অজানা গন্তব্যে। সন্ধ্যার পর থেকেই অন্যান্য দিনের তুলনায় অন্যরকম পরিবেশ অনুভব করল কায়রা। আজ বাবা বাসায় আছেন। সাধারণত এই সময়ে বাড়িতে ওনার দেখা পাওয়া দুষ্কর। করিডোর দিয়ে উকিঝুঁকি মেরে ড্রয়িং রুমে দৃষ্টি বুলিয়ে দেখল, সোফায় বাবা, মা আর ফুপুর সামনে বসে আছে মধ্যবয়সী এক অচেনা মলক। যদিও বর্ষণের দিন নয়, তবুও বিশাল এক কালো ছাতা বগলদাবা করে দেদারসে সম্মুখে থাকা খাবারগুলো চিবিয়ে চলেছেন। ওনার খাদ্যগ্রহণের ধরনের নাক সিটকায় কায়রা। এভাবে খাবার খায় নাকি কেউ? গোগ্রাসে গিলছে মনে হচ্ছে। ও ভ্রুযুগল কুচকে নেয় মুহূর্তেই। ফুপু আর বাবা দু একটা কথা বলছে, তবে দূর হতে ওনাদের ওষ্ঠাধর সঞ্চালন প্রতীয়মান হলেও কর্ণগোচর হচ্ছে না। আড়ি পেতে শুনতে গিয়েও ব্যর্থ হয়ে শেষমেশ সেখান থেকে ফিরে গেল।
দেখুন, আমরা বুঝেছি সম্বন্ধ ভালো, আমরাও চাই আমাদের পরিবারের মেয়ে ভালো কোথাও যাক। তা বলে এটা তো হতে পারে না না যে বড় মেয়েকে রেখে আমরা ছোট মেয়ের বিয়ের ব্যবস্থা করব। আর রইল বাকি ভালো সম্বন্ধের কথা, এমন হাজারটা পাবো আমরা। আঞ্জুমান ইয়াসিরের এমন গম্ভীর কথার প্রত্যুত্তরে কাশেম সাহেব ফিচেল হেসে দাঁত খুঁচিয়ে বললেন, ভাইবা চিন্তা কন আপা, খুলনাতি আপনাকে মায়ের লাইগে ভালো সম্বন্ধ পাবেন এটা সত্যি, কিন্তু ইরাম একটা ছোয়াল হাতছাড়া করা বোকামি হবে। উগে যদি আপনাকে ছোট মাইরে ভালো লাগে তাতে ওর কথাই কইবে, বড়ডারে হয়তো দেখিনি অথবা পছন্দ করিনি, এক্ষেত্রে আমি কি করব কন? জবাবটা এবার আনোয়ার সাহেব করলেন, দেখুন, বুঝেছি আপনার কথা, ছেলের পরিবার ভালো, ছেলেও ভালো, তবে এটা আমার বড় মেয়ে পায়রার জন্যে হলে মেনে নেওয়া যাইত। কায়রা নিতান্তই বাচ্চা, আর তাছাড়া বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিতে রাজি নই আমি। কি কন ভাইজান, আপনাকে মাইয়ে ছোট, ভার্সিটিতে পড়ে শুনলাম, ছোট হয় কেমনে? কাশেম সাহেবের এমন কথার পিঠে আঞ্জুমান ইয়াসির তীব্র বিরক্তি চেপে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, লেখাপড়া করলেই মেয়ে অমনি ধামড়া হয়ে যায় না কাশেম সাহেব, সংসারের দায়-দায়িত্ব বোঝা আর ভার্সিটির করিডোরে বই হাতে ঘুরে বেড়ানোর মধ্যে আসমান জমি ফারাক। কাশেম সাহেব পকেট থেকে রুমাল বের করে মুখটা একবার মুছে নিয়ে খ্যানখ্যানে গলায় বললেন, আরে আপা, আপনি চেতেন কেন? আমার তো খাই দায় কাজ নাই যে আপনাকে ঘাড়ে জোর কইরা জামাই চাপামু, বুঝলেন না কথা? পাত্রপক্ষ সুশীল সমাজ, উগে চয়েস আলাদা, ওরা আপনাকে ছোট মাইরে পছন্দ করেছে তাই আমারে পাঠাইছে, এত পেঁচালের তো কিছু দেখি না। আনোয়ার সাহেবের কপালে চিন্তার বলিরেখা স্পষ্ট। কাশেম সাহেবের মধ্যস্থতায় আসা সম্বন্ধটা উত্তম নিঃসন্দেহে, কিন্তু বড় মেয়েকে টপকে ছোট মেয়ের জন্য পাত্রপক্ষ বাড়িতে আসবে এটা ওনার ব্যক্তিত্বে বাঁধছে। সমস্যার জটিলতা আঁচ করতে পেরে নুরা খান আলতো এগিয়ে এসে সাবির পাশ ঘেঁষে নিচু স্বরে বললেন, একটু এদিকে আসবে, একটা কথা ছিল। আনোয়ার সাহেব স্ত্রীর ইশারায় উঠে পাশের ছোট স্টাডি রুমটায় গিয়ে ঢুকতেই নুরা খান দরজার পাল্লাটা সামান্য চাপিয়ে দিলেন। বেশ চিন্তিত মুখে বললেন, তুমি এত শক্ত হয়ে আছো কেন বলো তো? কাশেম তো একদম ভুল কিছু বলেনি। আনোয়ার সাহেব চোখ রাঙালেন, মানে তুমিও ওদের সঙ্গে তাল মেলাচ্ছ নুরা? লোকজন কি বলবে? বড় মেয়ে ঘরে বসিয়ে ছোটটার বিয়ে দিচ্ছি, আর কায়রাটা কত ছোট, ও সংসার কি বোঝে? আহা, শোনোই না আগে। নুরা খান স্বামীর হাতটা ধরে একটু নরম গলায় বোঝানোর চেষ্টা করলেন, পায়রাই তো কায়রাকে নিয়ে সবচেয়ে বেশি লাফায়, দাঁড়াও, ওকেই ডেকে পাঠাচ্ছি, ওর মুখ থেকেই শোনো। নুরা খান করিডোরে দাঁড়িয়ে উকি দিয়ে এক পরিচারিকার মাধ্যমে পায়রাকে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পরেই পায়রা চুলে তোয়ালে পেঁচাতে পেঁচাতে এসে ঢুকল। বাবা মার থমথমে মুখ দেখে ও ভ্রু কুচকে শুধালো, কি হয়েছে আব্বু, এত জরুরি তলব কেন? আনোয়ার সাহেব মেয়েকে সোফায় বসিয়ে সমস্ত বিষয়টা খুলে বললেন। কাশেম সাহেবের প্রস্তাব আর ছোট মেয়েকে আগে দেখতে আসার পরিকল্পনা শুনে পায়রা এক সেকেন্ডও ইতস্তত করল না, বরং সশব্দে হেসে উঠে বলল, আরে আব্বু, এটার জন্য তোমরা আমাকে এত সিরিয়াসলি ডাকলে? আমি তো আগেই আম্মুকে বলেছি আমি এখন কোনো বিয়ের চক্করে নেই, আর কায়াকে যদি কোনো ভালো পরিবার পছন্দ করে তবে তো আমাদেরই লাভ। ও বাড়িতে থাকা মানেই প্রতিদিন একটা করে বিশ্বযুদ্ধ হওয়া। ও বিদায় হলে আমি বরং শান্তিতে পড়াশোনাটা করতে পারবো। পায়রার অকপটে বলা স্বীকারোক্তিতে পিতৃদায়িত্বের এক বিশাল বোঝা থেকে মুক্তি পেল আনোয়ার খান। কঠোরতা শিথিল হল কিঞ্চিত। মেয়েকে চলে যেতে দিয়ে বড় বোনকে ডেকে পাঠালেন। আঞ্জুমান ইয়াসিরকে সবটা খুলে বলতেই উনি আর আপত্তি করলেন না। আনোয়ার সাহেব আবার ড্রয়িং রুমে ফিরে এলেন। সোফায় বসে কাশেম সাহেবের দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, ঠিক আছে কাশেম সাহেব, তুমি পাত্রপক্ষকে আগামীকালে আসতে বলো। মেয়েকে না হয় পছন্দ করেছে, আমরাও দেখি পরিবার কেমন। কাশেম সাহেব এক গাল হেসে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বললেন, হায় হায় ভাইজান, এই তো বুদ্ধিমানের মতো কথা কইছেন। দেখতে আসেন, আমার ওপর ভরসা রাখেন, এমন হীরা ছোয়াল হাতছাড়া করলে পস্তাবেন। দেখো আমার এ খুশিতে ওই বাগানে ফুল ফোটে, সেই খুশিতে সূর্যটাও মুচকি হেসে ওঠে। উচ্ছ্বসিত কণ্ঠে গানটি গাইতে গাইতে এসেই বালিশের ওপর উপুর হয়ে শুয়ে পড়ল পায়রা। কায়রা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে সবে চুলে চিরুনি চালনা করছিল। বোনের এমন আকস্মিক খুশির কারণ না বুঝে মুখ কুচকে তার দিকে চেয়ে কৌতূহলী কণ্ঠে শুধালো, পাগল টাগল হয়ে গেলি নাকি? পাগলের মতো গান গাইতে গাইতে এসে আমার বিছানায় শুলি কেন? ওঠ। পায়রা এবার উঠে কায়রার দুই হাত ধরে গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে বলল, আই এম সো হ্যাপি জানু, ভেরি 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 হ্যাপি। কেন? বাড়ি থেকে আপদ বিদায় হচ্ছে। মানে? ঘটক এসেছে জানিস?
ওই যে ধেড়ে করে বোলদা মতো লোকটা ছাগলের মতো পান চেবোচ্ছিল, ও ঘটক? বোনের এমন উপমায় নাক সিটকায় পায়রা। হ্যাঁ, কিরে, তোর বিয়ে ঠিক হয়ে গেল? ছেলে কি করে? নিশ্চয়ই কোনো বুড়ো ধরে এনেছে। অবশ্য হিরো আলমের মতো না হলেই হচ্ছে। বয়স ম্যাটার করে না, বুঝলি? আরে ধুর, আমার বিয়ে কেন হবে? বিয়ে তো তোর হচ্ছে। হোয়াট? পায়রার বলা শেষ অনাকাঙ্ক্ষিত কথাটাই বিস্ফোরিত নেত্রে চাইল কায়রা। থমকে গেল এতক্ষণের উচ্ছ্বসিত পদচারণা। বিস্ময়ে বিমূঢ় হয়ে চেঁচালো পুনরায়, মাথা খারাপ তোর? দেখ, বলেছে পায়রা, আর তুই খালি শুনেছিস কায়রা। গরু কোথাকার! তোর মতো ধেড়ে চামিচিকা ঘরে রেখে আমারে কেন বিয়ে দেবে? বোনের থেকে পাওয়া উদ্ভট বিশেষণে মুখ গোটালো পায়রা। তুই কি নিজেকে ক্যাটরিনা কাইফ মারে করিস? দেখতে তো মামুনের লায়লার মতো। আর এমনিতেও ছেলের পাত্র নাকি তোকে পছন্দ করেছে শুনলাম। সো আমার বিয়ের প্রসঙ্গ আসছে না সিস। হোয়াট দ্য? কি ভাই, জানিস ছেলেকে? আর্মির মেজর। আমাকে বলছিলি না একটু আগেই বয়স ম্যাটার না? আসলেও বয়স ম্যাটার না বোন আমার। লোকটার বয়স কত হবে? ওই ৩৫-৪০। বাট এটা ব্যাপার না, মানিয়ে নিস কেমন? এমনিতেই বিয়েতে দ্বিমত আছে তার। অপর সেই পেশারই উচ্চপদস্থ কর্মকর্তা। অর্থাৎ বয়স নিশ্চিত ৪০-এর কোটায়। যেখানে কায়রার নিজের বয়সই এখনও ২১ পেরোল না। শেষমেশ কিনা নিজের বয়সের দ্বিগুণ কাউকে বিয়ে করতে হবে, এমন চিন্তাধারায় সহসা ভিজে এলো চঞ্চল হরিণীর ডাগর নেত্রকার্নিশ। কোনো মতে নিজেকে ধাতস্থ করেই কল লাগালো বন্ধু মহলে। ২-৩ বার রিং হতেই গ্রুপ কলে যুক্ত হলো পর্যায়ক্রমে প্রত্যেকে। কোনরূপ ভনিতা ছাড়াই কায়রা বলল, আমরা কালই সুন্দরবন যাচ্ছি। ৮টার ট্রেনে খুলনা থেকে মোংলা, সেখান থেকে সোজা মোংলা ঘাটে গিয়ে ট্রলার ধরে করম জল দিয়ে যাব। গট ইট? আকস্মিক এমন কথায় মুখ কুচকালো সবগুলো। চূড়ান্ত আশ্চর্যান্বিত কণ্ঠে একযোগে বলল, মাথা ঠিক আছে তো তোর? কী সব উল্টোপাল্টা বলছিস? কায়রা অধৈর্য হয়ে উঠল। আপাতত কিচ্ছু বলার টাইম নেই। কাল 7:30টার ভেতরে সবগুলোকে স্টেশনে দেখতে চাই আমি। ওখানেই সবটা বলবো। প্যাকিং করে রাখবে রাত্রেই। একটাকেও যেন অনুপস্থিত না দেখি। ব্যাস, কথা শেষ। ফোনটা বিছানার এক কোণে ছুঁড়ে ফেলল কায়রা। বালিশের তুলতুলে নরম তুলোর মাঝে অসাড় হয়ে পড়ে রইল ফোনটা। তার মাথা চেপে ধরেছে তীব্র যন্ত্রণার দলবল। তার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, অথচ তার নিজস্ব কোনো মতামত নেওয়ার প্রয়োজনটুকুও কেউ বোধ করল না। তার ইচ্ছে অনিচ্ছেগুলো কি এতটাই নগণ্য? তাও যদি লোকটা সাধারণ বা স্বাভাবিক কেউ হতো, তাও না হয় মনকে একরকম বুঝ দেওয়া যেত। কোথাকার কোনো মেজর ফেজর, বয়সের ভারে নিশ্চিত এক পা কবরে চলে গেছে এমন একজন মানুষের সঙ্গে তার বাকি জীবনটা বাঁধতে চাইছে সবাই। অসম্ভব। এই বিয়ে কোনো অবস্থাতেই হতে পারে না। তুমি কি পাগল হয়েছ দুর্জয়? সাজেদা চৌধুরী ভেতরে চাপা ক্ষোভ চূড়ান্তভাবে উগরে দিলেও ভাবান্তর দেখাল না দুর্জয়। গোছগাছ সম্পন্ন করে তবেই জননীর পানে চাইল। এগিয়ে এসে আলতো পরশে মায়ের মলিন মুখশ্রী ছুঁয়ে কপালে চুমু আঁকল। বড্ড নরম শোনাল তার গম্ভীর কণ্ঠস্বর। দেশের ব্যাপার আম্মা, তবে আমি চেষ্টা করব যত জলদি সম্ভব ফিরে আসার। ততদিনে তুমি আমার জন্য করবে। সাজেদা চৌধুরী চাপা অভিমানে ছেলের হাতটা সরিয়ে দিতে চাইলেও পারলেন না। বিশাল বিঘ্ন হয়ে দাঁড়াল মাতৃত্ব। তবুও কণ্ঠস্বর যথাসাধ্য শক্ত করে বললেন, আবার কেন দুর্জয়? পরশু ফিরেছ তুমি। আমি তো ধরে নিয়েছিলাম অন্তত 7 দিন তোমাকে আদর করার সুযোগ পাব। দুর্জয় মায়ের মলিন মুখ পানে চেয়ে মৃদু হাস্যে দীর্ঘ সুঠাম দেহটা একটু নুলিয়ে মায়ের দুটো হাত নিজের শক্ত হাতের মুঠোয় পুড়ে নিল। আইমা সোলজার আম্মা। অফিসিয়াল ইমার্জেন্সি কি কখনো ঘড়ি মেপে আসে? দেশের সিকিউরিটির প্রশ্ন যেখানে, সেখানে তো নিজের পার্সোনাল ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেওয়া চলে না। তুমি তো শিখিয়েছ ইউনিফর্মের মর্যাদা সবার আগে। সাজেদা চৌধুরীর চোখের কোণে জল ছলছল করছে। যামিনীর নিস্তব্ধতা গ্রাস করেছে চরাচর। ঘড়ির কাঁটা একটার ঘর ছুঁই ছুঁই। নিঝুম নিস্তব্ধ শহরের বুকে এমন আকস্মিক কল অফ ডিউটি ওনার মাতৃহৃদয়কে যেন এক নিমিষে চুরমার করে দিচ্ছে। উনি আবেগাপ্লুত কণ্ঠে বললেন, সব বুঝি রে বাবা, কিন্তু কাল বিকেলে আমরা ওই মেয়েটার বাড়িতে পাত্রী দেখতে যাবার কথা। সব আয়োজন শেষ, আর এই মাঝরাতে তুমি এসব বলছো? কাল ওদের কি জবাব দেব আমি? দুর্জয় শার্টের কলারটা একটু ঠিক করে নিয়ে শান্ত কণ্ঠে বলল, জবাব দেবে যে পাত্র এমার্জেন্সি ডিউটিতে গেছে। ওনারা নিশ্চয়ই ভালো করেই জানে যে আমি ডিফেন্সে আছি। তারপরেও যদি না মানেন তাহলে এই বিয়ে হওয়ার কোনো মানে দেখি না আমি। সাজেদা চৌধুরী এবার ক্ষুব্ধ হয়ে হাত ছাড়িয়ে নিলেন। কি বলছিস তুই দুর্জয়? বর না দেখে কোন মেয়ে পক্ষ বিয়ের পাকা কথায় সায় দেয়? তোর তো কোনো দায়িত্ববোধই দেখছি না। দুর্জয় এবার মায়ের কাঁধ দুটো আলতো চেপে ধরে চোখে চোখ রাখল। ওনার এই অবুঝ অভিমানে দুর্জয়ের গম্ভীর মুখশ্রীতেও এক চিলতে প্রশ্রয়ের ছায়া নামল। আম্মা শোনো, আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় আমি একজন সৈনিক।
আজ রাতে ডিজি স্যার নিজে ফোন করে যে অ্যাসাইনমেন্টের ব্রিফিং দিলেন তাতে দেশের নিরাপত্তার বিশাল ঝুঁকি জড়ো হয়ে আছে। এমন এক ক্রুশিয়াল মোমেন্টে আমি ওনাকে বলবো আমি পাত্রী দেখতে যাচ্ছি? ইউ নো মি, আই কান্ট ডু দ্যাট। দুর্জয়েরই তো এত এত যুক্তির সম্মুখীন নিশ্চুপ হয়ে পড়লেন সাজেদা চৌধুরী। মাকে চুপচাপ দেখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল দুর্জয়। পুনরায় বলল, আর রইল বাকি বিয়ের কথা। আই ট্রাস্ট ইয়োর চয়েস আম্মা। তুমি যাকে চুজ করেছ, মাই ওয়ার্ড ইজ ফাইনাল। তোমরা গিয়ে যা সিদ্ধান্ত নেবে তাতেই আমার শতভাগ সম্মতি আছে। আই প্রমিস ইউ, মিশন শেষ করেই আমি সোজা গিয়ে মেয়েটাকে বিয়ে করে নেব। নো মোর ডিলে। হ্যাপি? ছেলের এমন অসংকোচ সম্মতিতে বিষাদগ্রস্ততার মাঝেও এক চিলতে স্বস্তির হাসির দেখা মিলল সাজেদা চৌধুরীর ওষ্ঠধর প্রান্তে। পৌষের আগমনী সংকেতে প্রতীক্ষাতর রূপ ধারণ করেছে প্রকৃতি। ইস্পাতের চক্রপাতে একটানা ঘর ঘর ধ্বনি তুলে কুহেলির সূক্ষ্ম আবরণ ছিন্ন করে এগিয়ে চলেছে ট্রেনটা। বেলা বেড়েছে যৎসামান্য। বাড়ি থেকে এখন পলাতক আসামি কায়রা। কাঙ্ক্ষিত সিটে বসেই সে ফোনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাগের অতল গহ্বরে চালান করে দিল ও। বন্ধুমহল এতক্ষণ যাবত ওর কারসাজি দেখছিল। জানলার পার্শ্ববর্তী একটা সিটে বসেছে ওরা। সামনে ইভান, রুশাফ আর নিহার, আর তার ঠিক বিপরীতে কায়রা, তুজা আর মেধা। ইভান কায়রা রেহেন কাণ্ডে ভ্রু গোটায়, কৌতূহল অবদমনে ব্যর্থ হয়ে শেষমেশ শোধায়, এই যে পলাতক আসামি, এবার কি কারণটা খোলসা করা যায়? সকাল সকাল আমাদের ডেকে তুলে এমন ঝড়ের গতিতে ট্রেনে উঠাই দিলি, কাহিনী কি? মেধাও সায় দিয়ে বলল, হ্যাঁ রে কায়া, তুই তো ট্রেনের টিকিট কাটার সময় আমাদের ভাবটা এমন দেখালি যেন তোর পেছনে একদম সিআইএ টিম হাত ধুয়ে লেগে আছে। ঘটনা কি বলতো? কায়রা জানলার বাইরে ধেয়ে যাওয়া সবুজ প্রান্তর থেকে দৃষ্টি সরিয়ে বন্ধুদের পানে চাইল। মুখশ্রীতে একরাশ ক্ষোভ ফুটিয়ে বলল, ইয়ার, তোরা বিশ্বাস করবি না, আজ বিকেলে আমার দেখতে আসার কথা ছিল। পাত্রের মানে আমাকে কোথায় দেখেছে আর পছন্দ করে ফেলেছে। কায়রার কণ্ঠস্বর ফুঁড়ে আসা এমন বিস্ফোরক তথ্যে বোমা বিস্ফোরণ ঘটল সিটে। ইভান মুখ খুলতেই পারল না। তার আগেই হাতে থাকা ক্যানটা হাত থেকে হাতছানি দিয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম হল। রুশাব চূড়ান্ত বিস্ময়ে বলল, কি বললি? তোর বিয়ে? পাত্রী দেখতে আসছে? এই, তোকে কোন পাগল দেখতে আসছে রে? কায়রা মুখ কুচকে নিহারকে কড়া দৃষ্টি উপহার দিয়ে বলল, মেজাজ খারাপ করা কথা বলিস না ভাই, কোথাকার কোন ছাগল সম্বন্ধ পাঠিয়েছে কে জানে। তুজা নাক কুচকে বলল, তুই কি পাগল? এইচএসসির পর থেকে আমার জন্য সম্বন্ধ আসছে ভাই, বিয়ে হয়েছে আমার এখনো। ফালতু যত সব, এমনি দেখতে আসতো। আরে ইয়ার, ওই ব্যাটার মা পছন্দ করেছে আমাকে শুনলাম। হ্যাঁ, সো হোয়াট, এমন হাজারটা সম্বন্ধ আসে ভাই, তার উপর তুই সুন্দরী, আশারই ছিল, তা বলে এভাবে বাড়ি থেকে পালিয়ে আসা এটা ঠিক হয়নি ভাই। এ বালের জ্ঞান দিস না তো, নর্মাল প্রপোজাল হলে কোনো প্রবলেম ছিল না আমার, কিন্তু এতক্ষণ সবটা চুপচাপ শুনলেও এবার অধৈর্য হয়ে উঠল মেধা। কেন রে ভাই, কার সাথে প্রপোজাল আইছে তোর জন্য? 10 বাচ্চার বাপের নাকি বুড়া ভামের যে এত সিন ক্রিয়েট করছিস? মেজাজ খারাপ হচ্ছে আমার ভাই। কায়রা এবার দুহাতে মুখ ঠেকে একটি অতি নাটকীয় দীর্ঘশ্বাস ত্যাগ করে বন্ধুদের পানে চেয়ে করুণ কণ্ঠে বলল, আরে ভাই, সাধারণ কোনো পাত্র হলে কি আর আমি এভাবে পালাই? প্রপোজাল আইছে এক সেনাবাহিনীর মেজরের। সেনাবাহিনীর মেজর ভাই, তোরা তো জানিস আর্মি নেভি দু চোখের বিষ, আমার সহ্যই করতে পারি না ওদের। তার ওপর যদি আসে এমন এক ধেড়ে মেজর, উফ, ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। কায়রার শোকবার্তা বন্ধুমহল স্তব্ধিত হল মুহূর্তের তরে, অতঃপর পুরো কামরায় একসঙ্গে আছড়ে পড়ল এক অট্টহাসির তোলপাড়। ইভান পেটে হাত দিয়ে বলল, আরে বাপরে বাপ, তোর কপালে শেষে মেজর জুটল, তাও ধেড়ে ভাই। যাই হোক, তোর মতো উড়নচণ্ডীকে মেজর বেশ ভালোই টাইট দিতে পারত, রাজি হওয়া যা। রুশাবও সশব্দে হেসে যোগ করল, একদম সত্যি কথা, মেজর সাহেব তোকে নিয়মিত প্যারেড করাবে রে কায়া। সকালে ঘুম থেকে উঠেই লেফট রাইট লেফট রাইট, তুই যা বানর, তোকে সোজা করার জন্য একদম পারফেক্ট ব্যবস্থা। মেধার তুজাও আর হাসি চেপে রাখতে পারল না। তুজা কায়রার পিঠে একটা আলতো থাপ্পড় মেরে বলল, তুই একটা আস্ত পাগল কায়া। একটা মেজরের প্রপোজাল আইছে শুনে যেখানে অন্য মেয়েরা নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে পড়ত, সেখানে তুই বাড়ি থেকে পালিয়ে ট্রেনে চেপে বসলি? কোনো আক্কেল আছে তোর? মেধা হাসতে হাসতে বলল, আমার তো মনে হয় কায়া ভয় পেয়ে গেছে, ভাবছে বাসর রাতে যদি মেজর সাহেব রোম্যান্সের বদলে বলে, অ্যাটেনশন, সোজা হয়ে দাঁড়াও, তখনও কি করবে? বন্ধুদের এমন বিরামহীন খিল্লি ওড়ানোর ভঙ্গিতে কায়রার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে আষাঢ়ে ঘন কালো আধার নামল। ও হাত গুটিয়ে গাল ফুলিয়ে জানলার দিকে মুখ ফিরিয়ে বলল, হয়েছে, তোদের ট্রোলাট্রলি শেষ হয়েছে। আমি ভেবেছিলাম তোরা আমার দুঃখের কথা শুনে একটু সহানুভূতি জানাবি, আর তোরা কিনা আমায় নিয়ে ফাজলুমি করছিস। থাম তোরা, আর একটা কথাও বলবি না আমার সাথে। নিহার এবার হাসি থামিয়ে একটু গম্ভীর হবার ভান করে বলল, আহা কায়া, রাগ করিস না দোস্ত, কিন্তু তুই ভেবে দেখ,
তোর ফুপুর কানে যদি একবার পৌঁছায় যে তুই মেজরের প্রপোজাল থেকে বাঁচতে বাড়ি ছেড়ে ট্রেনে চেপে সুন্দরবন রওনা হয়েছিস, তখন তোর কি দশা হবে? মেজর তো তোকে কিছু করবে না, তোর ফুপুই তোকে একদম কোর্ট মার্শাল করে দেবে। ইভান ধেয়ে আসা প্রবল হাসিটা ঝড়টা কোনো মতে চেপে বলল, সরি ম্যাডাম, আর হাসব না। তবে স্বীকার কর, তোকে সামলানোর জন্য একটা মিলিটারির লোকই পারফেক্ট। তা মেজর সাহেবের নামটা কি শুনি? কায়রা মুখ ভেঙচে বলল, নাম আমি জেনে রেখেছি নাকি? চুপচাপ বসে থাক, নইলে জানলা দিয়ে লাথি মেরে বের করে দিব একদম। বন্ধুরা এবার একপ্রস্ত হেসে উঠে ট্রেনের কোলাহলের সঙ্গে মিশে গেল। ট্রেনটা ততক্ষণে কুয়াশার চাদর চিরে আরও দ্রুত গতিতে ছুটে চলেছে অচেনা দূরত্বের পানে। শ্বাস, এই তুই চুপ, বাবা হিসেবে তোরও দায়িত্ব আছে। নুরা যথেষ্ট সচেতন নিজের দায়িত্ব সম্বন্ধে। আমার সামনে আর ওর দিকে চোখ রাঙিয়ে তাকাবি তো? বড় বোনের হুমকিতে দমে গেলেন আনোয়ার ইয়াসির। তবুও ক্রোধে জর্জরিত দৃষ্টি স্ত্রী পানে নিবদ্ধ করে বললেন, আমি তোমাকে বকাবকি করি না নুরা, তবে মেয়েদের দেখে রাখার দায়িত্ব তোমার। এর ছোট্ট দায়িত্বটুকু পালন করতে পারলে না? আঞ্জুমান ইয়াসির ভাইয়ের দিকে ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসলেন। সাধারণত ননদ ভাবির যে চিরাচরিত তিক্ত সম্পর্ক সমাজ দেখে এসেছে, এই পরিবারে তার একদম বিপরীত চিত্র। নুরা বেগমকে উনি নিজের ছোট বোনের মতোই স্নেহ করেন, আগলে রাখেন সবসময়। আঞ্জুমান ইয়াসির একটা দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ের দিকে চেয়ে নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আনোয়ার, তুই তো জানিস নুরা সারাদিন সংসার আর তোদের সবাইকে সামলাতেই ব্যতিব্যস্ত থাকে। মেয়ে দুটো ছোট থেকে তো বড় হলো, ওদের চঞ্চলতা তুই চিনিস না? কায়রা যে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে তাকে নুরা ঘূর্ণাক্ষরেও টের পেয়েছিল। এতে ওর কী দোষ বলতো? আনোয়ার সাহেব টেবিলের উপর থেকে চশমাটা তুলে মুছে নিয়ে ব্যথিত কণ্ঠে বললেন, বুবু, আমি তো সেটা বলছি না, কিন্তু পাত্রপক্ষ তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ওদের কাছে আমরা কি মুখ নিয়ে দাঁড়াবো? একটা মেয়ে প্রপোজাল শুনে ঘর ছেড়ে পালিয়ে গেল, এটা শুনলে সমাজে আমাদের মান সম্মান আর কিছু অবশিষ্ট থাকবে? আহা, সব ব্যাখ্যার একটা উপায় থাকে আনোয়ার। পাত্রপক্ষকে সোজা সত্যিটা বলতে যাবে কেন? বলতে পারো না যে কায়রার ডিপার্টমেন্ট থেকে একটা জরুরি অফিসিয়াল স্টাডি ট্যুর ছিল, যার জন্য ওকে হঠাৎ সকালেই যেতে হয়েছে? আর তাছাড়া আজ ভোরেই তো পাত্রের মা ফোন দিয়ে বলল ওদের ছেলে নাকি এমার্জেন্সি ডিউটিতে চলে গেছে। পাত্র তো নিজেও আসছে না, তাহলে আমাদের মেয়ে না থাকলে ক্ষতিটা কোথায়? নুরা বেগম নিচুস্বরে বললেন, আপা ঠিকই বলেছেন, কিন্তু কায়রা মেয়েটা ফোনটাও বন্ধ করে রেখেছে। কোথায় গেল, কার সাথে গেল? আমার বুকটা যে ফেটে যাচ্ছে আপা। আঞ্জুমান ইয়াসির সামনে এগিয়ে এসে ভাজের ভাবির হাত দুটো চেপে ধরলেন। চিন্তা করো না নুরা, ওর ওই বানর বন্ধুদের সাথেই গেছে আমি নিশ্চিত। সুন্দরবন ট্যুরের কথা তো ইদানিং ঘরে বসেই বলছিল। কটা দিন একটু হাওয়ায় উড়ুক, টাকা ফুরলে ঠিক বাড়ি ফিরবে। ওকে আমি ভালো করেই চিনি। তুমি এখন অহেতুক কেঁদে চোখ ফুলিও না, বরং মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করো। আমাদের যেন কোনো ত্রুটি না থাকে। দেখতে দেখতে একটি দিন অতিক্রান্ত। মোংলার পার্শ্ববর্তী একটা পরিচিত রেজর্টে উঠেছে কায়রারা। গোটা একটা দিন পুরো পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ওরা। অবশ্য সেইটা কায়রার বদৌলতে। ও নিজেও ফোন রিসিভ করবে না, আর না তো কাউকে করতে দেবে। পশুর নদীর অবাধ্য জলকল্লোলের মাঝেই ধীর গতিতে এগিয়ে চলেছে ট্রলারটা। গন্তব্য সুন্দরবনের দক্ষিণ পূর্ব প্রান্তের কটকা। ঘোরাঘুরি করতে আসা নিজ ইচ্ছাই হলেও পরিবারের সকলকে জবাবদিহিতার জন্য অল্প বিস্তর পড়াশোনা আবশ্যিক। সেই উদ্দেশ্যেও অনিচ্ছাকৃতভাবে ওদের এই পরিকল্পনা। অবশ্য অঞ্চলটা খারাপ না, যৎসামান্য অ্যাডভেঞ্চারও হবে বলা যায়। থমথমে নিস্তব্ধতায় ছেয়ে আছে সুন্দরবনের দক্ষিণ পূর্ব প্রান্তের কটকা অভয়ারণ্যের ঘন গহীন ম্যানগ্রোভের অভ্যন্তরে। বিশেষ অঞ্চলে সুন্দরবনের ভেতরের জলপথ ব্যবহার করে একটি সশস্ত্র জলদস্যু ও আন্তর্জাতিক অস্ত্র চোলাচালানি চক্র বেশ কিছুদিন ধরে নিজেদের অবস্থান শক্ত করে গেড়েছে। কটকার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ম্যানগ্রোভ খাঁড়িতে একটি পরিত্যক্ত ওয়াচ টাওয়ার ও তার আশেপাশের ঘন সুন্দরী গেঁওয়া বনের ভিতর ছদ্মবেশে অবস্থান নিয়েছে তাদের পুরো সিন্ডিকেট। পড়তে বিকেল, বেলা প্রায় 4টের দিকে। ম্যানগ্রোভের অন্তরালে অত্যন্ত গোপনে নোঙর করা বাংলাদেশ নৌবাহিনীর একটি অ্যাসল্ট বোটের অভ্যন্তরে চলছে 3 এবং 6 বেঙ্গল রেজিমেন্টের যৌথ অপারেশনের শেষ মুহূর্তের কৌশলগত ব্রিফিং। ক্যাপ্টেন রাফসান মানচিত্রের উপর লাইট জ্বালিয়ে মেজর দুর্জয়কে নিখুঁত মানচিত্রের স্থানগুলো দেখাচ্ছিলেন। দুর্জয়ের পরনে অল ব্ল্যাক ট্যাকটিক্যাল কম্ব্যাট গিয়ার, চোখে নাইট ভিশন গগলস। ক্যাপ্টেন রাফসান নিচু গলায় সামরিক পরিভাষায় ব্রিফ করতে লাগলেন, স্যার, স্যাটেলাইট ট্র্যাকিং ও কোস্টগার্ডের সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী টার্গেট সিন্ডিকেটের মূল ডেরা কটকা খাঁড়ির উত্তর পূর্ব অক্ষাংশে।
বিকেল 4:30-এ জোয়ারের পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। ওই সময়ে ওপার থেকে অস্ত্রবাহী একটা স্পিডবোট বনের ভেতরের ছোট খালে ঢুকবে। আমাদের কাছে খবর আছে ওদের সাথে অন্তত 7 জন ভারী অস্ত্রে সজ্জিত ক্যাডার রয়েছে। দুর্জয়ের শান্ত দৃষ্টির অন্তরালে ইস্পাত কঠিন্য স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। ও মানচিত্রের উপর হাত রেখে বলল, মিস্টার রাফসান, আমাদের মুভমেন্ট সম্পূর্ণ সাইলেন্ট হতে হবে। কটকা অভয়ারণ্যের বাঘ বা অন্য বন্যপ্রাণী যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এবং পর্যটন এলাকার সিভিলিয়ানরা যেন আমাদের অ্যাকশনের টের না পায়। সাবসেক্টর B2 দিয়ে আমরা 2টি টিমে ভাগ হয়ে এনসার্কেল করব। টিম A আমার লিডারশিপে ফ্রন্ট থেকে অ্যাটাক করবে, আর টিম B আপনি লিড করবেন উত্তর খাঁড়ির আউটলেট ব্লক করতে। রিমাইন্ডেড, কোনোভাবেই যেন একজন দস্যুও সাগরে পালিয়ে যেতে না পারে। ইয়েস স্যার, অল পজিশনস আর লকড। দুর্জয় ঘড়ির দিকে তাকালো। পৌষের ম্রিয়মান সূর্যটা তখন কটকার ম্যানগ্রোভ বনের মাথার ওপর হেলে পড়েছে। কাদা ও খাঁড়ির শ্বাসমূলের ভেতর নিজেদের সম্পূর্ণ আড়াল করে নিঃশব্দে পজিশন নিতে লাগল কমান্ডো টিম।